সময় এবং অপরাধ কখনো থেমে থাকে না, চলতে থাকে, চলতেই থাকে। সেকেন্ড, মিনিট, ঘন্টার কাঁটা ঘুরতে থাকে নিজের মতো। তাল মিলিয়ে সময়ও বদলায়, সময়ের সঙ্গে পাল্টে যায় অপরাধের ধরন। আপনাদের একটা গল্প বলবো। গল্প নাকি সত্যি, নাকি নাকি গল্প হলেও সত্যি, এই ঘটনা বিশ্বাস করা মুশকিল। লালবাজারের ক্রাইম ফাইলে তোলা রয়েছে মডেল কেস হিসেবে। এই গল্পের প্রত্যেক মোড়ে রয়েছে রহস্য, আর পরতে পরতে লুকিয়ে রয়েছে হাজারো প্রশ্ন, যার উত্তর 8 বছর পরেও খুঁজে চলেছে অপরাধ বিজ্ঞানীরা। চলুন আজ আমরা, আমি সৌরভ এবং আপনারা খানিক খুঁজে দেখি আমরাও। অনেক আধুনিক পদ্ধতিতে সমাধানের চেষ্টা করা হয়েছে, কিন্তু এখনো পর্যন্ত কোনো পদ্ধতি সমাধান সূত্রের উপর ঠিকঠাক আলোকপাত করতে পারেনি। টানা 1 মাস ধরে খবরের কাগজের হেডলাইন, টেলিভিশনের পর্দায় ব্রেকিং নিউজ, রকের আড্ডা কিংবা চায়ের কাপে তর্কের তুফান তোলা সেই সাইকো থ্রিলারের কোনো কিনারা হয়নি। মানুষের মনে সিনেমার মতোই ইম্প্যাক্ট রেখে গেছে। ক্রিং ক্রিং করে বেজে উঠল ফোনটা। একজন দরাজ গলার লোক ফোনটা তুললেন। নমস্কার, শেক্সপিয়ার সরণি থানা ডিউটি অফিসার রাজীব গোস্বামী বলছি। ওপার থেকে শোনা গেল একটা উত্তেজিত পুরুষ কণ্ঠ। স্যার, আমি রবিনসন স্ট্রিটের দে বাড়ির সিকিউরিটি অভিজিৎ দাস বলছি। 10 মিনিট ধরে একটা ফ্ল্যাটের বাথরুম থেকে গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, মনে হচ্ছে আগুন লেগেছে, তাড়াতাড়ি আসুন। অফিসার জিজ্ঞেস করলেন, আপনি কোথা থেকে বলছেন? আগে অ্যাড্রেসটা ভালো করে বলুন, আর ফায়ার ব্রিগেডকেও জানান। লোকটা খুব তাড়াতাড়ি করে বলল, জানিয়েছি স্যার, ঠিকানা 2 নম্বর রবিনসন স্ট্রিট। 2 নম্বর রবিনসন স্ট্রিট, জায়গাটা চিনতে পারলেন? মনে পড়ল কিছু? দক্ষিণ কলকাতায় পার্ক স্ট্রিট লাগোয়া এলাকার রবিনসন স্ট্রিট। আশেপাশে শপিং মল, কর্পোরেট অফিস, ছোট বড় দোকান মিলিয়ে বেশ অভিজাত এলাকা। একটা সময় শহরের বহু পুরনো বাসিন্দা এই এলাকায় থাকতেন। সময়ের সঙ্গে সঙ্গে অবশ্য তাল মিলিয়ে ব্যবসা বাণিজ্য, দোকানপাট অনেক কিছুই বেড়ে যাওয়ায় তাদের অনেকেই জমি বাড়ি বিক্রি করে দিয়ে শহরের নানা প্রান্তে চলে গেছে। হাতে গোনা কয়েকটা পরিবার আজও রয়ে গেছেন শিকড়ের টানে। এরই মধ্যে একটি বাড়ির ঠিকানা 2 নম্বর রবিনসন স্ট্রিট। দিনভর জমজমাট, কিন্তু রাত বাড়লেই এলাকার দোকানপাটে আস্তে আস্তে ঝাঁপ টানা শুরু হয়। হইচই আর হুল্লোড়ের পরে একরাশ ক্লান্তি নিয়ে রাস্তাটা জিভ বার করে খানিকটা বিশ্রামই নেয়। এমনই একদিনের কথা। রাত তখন 8টা। মূল রাস্তার লাগোয়া বড় লোহার গেটের সামনে পুলিশের গাড়ি এসে দাঁড়ায়। একদল পুলিশ সরু গলি ধরে হেঁটে পৌঁছে যায় ঘটনাস্থলে। খানিক দূরেই সিকিউরিটি গার্ড দাঁড়িয়েছিল। পুলিশ দেখে এগিয়ে আসে সে। তারপর বলে, স্যার, আমি আগুন দেখতে পেয়ে আমি আপনাদের ফোন করেছিলাম। ওই ফ্ল্যাটটায় আর্যবাবু থাকেন। উঁকি মেরে দেখতে পাই আর্যবাবু জানলা দিয়ে ঘরের বাইরে কি যেন দেখছেন। গোটা ঘটনাটাই আমার কেমন গোলমেলে লাগে। আর্যবাবুর নাম ধরেই আমি চিৎকার করতে থাকি। আমার চিৎকার শুনে পাশের বাড়ি থেকে কাকাবাবুও ছুটে এসেছিলেন। আমরা আর্যবাবুর ঘরের ভেতরে ঢুকতে চেষ্টা করি, কিন্তু আর্যবাবু স্যার কিছুতেই আমাদের ঢুকতে দিলেন না। কি কাণ্ড কিছুই বুঝতে পারলাম না। মনে হলো গন্ডগোল আছে কিছু একটা, তাই সরাসরি আপনাদের জানালাম। একটানা বলে গেলেন সিকিউরিটি গার্ড। পুলিশ দলবল নিয়ে আর্যবাবুর ঘরের দিকে এগিয়ে গেল। পরপর 2বার বেল বাজালো পুলিশ। কোনো সাড়া না পেয়ে জোরে জোরে ধাক্কা দিল দরজায়। শেষে বাধ্য হয়ে চেঁচাতে শুরু করলো, দরজা খুলুন, আমরা শেক্সপিয়ার সরণি থানা থেকে এসেছি। তবুও ভেতর থেকে কোনো সাড়া শব্দ নেই। দরজাও খুলল না কেউ। প্রায় সঙ্গে সঙ্গেই কানে আসে দমকলের সাইরেন। তারাও পৌঁছে যায় সেখানে। পুলিশ আর দমকলের কর্মীরা মিলে দরজা ভেঙে ঘরে ঢুকে যায়। ততক্ষণে আশেপাশের ফ্ল্যাটের লোক জড়ো হয়ে গেছে। তারা নিজেদের মধ্যে বিভিন্ন আলোচনা শুরু করে দিয়েছে। ভেতরে ঢুকে পুলিশ আর দমকল যা দেখল তা বর্ণনা করে বোঝানো সম্ভব নয়, চাক্ষুষ করতে হবে। ঘটনাস্থলে সিনিয়র যে পুলিশ কর্মী ছিলেন ফোন করলেন তার উচ্চপদস্থ কর্তাকে। স্যার, বাথরুমে বাথটাবের মধ্যে একটা বডি পাওয়া গেছে, পুরো জ্বলন্ত,
হ্যাঁ, বয়স বয়স ওই 70-এর মতো হবে। পাশে একটা কেরোসিনের বোতল রাখা আছে স্যার। ভদ্রলোকের নাম অরিন্দম দে। সব সিজ করেছে। আর হ্যাঁ স্যার, একটা সুইসাইড নোটও পাওয়া গেছে। আপনাকে ছবি তুলে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ 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 স্যার, কি বললেন? ওতে কি লেখা? 1 মিনিট বলছি স্যার। লেখা, আমি নিজের ইচ্ছায় মৃত্যুবরণ করছি। আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়। ঈশ্বর আর্যর ভালো করুন। আর্য, ভালো থেকো। ভালোবাসা, বাবা। ডেটটা স্যার আবার আগের তারিখে। ঘরে বৃদ্ধের একমাত্র ছেলে রয়েছে, আর্য নাকি একটা নাম বলল। ওর স্টেটমেন্ট রেকর্ড করে নিচ্ছি। তবে স্যার, পিওর কেস অফ সুইসাইড মনে হচ্ছে। ঠিক আছে স্যার, বডি পোস্টমর্টমে পাঠিয়ে দিচ্ছি। ওবার থেকে সিনিয়র অফিসার বলেন, সে ঠিক আছে, তবে পরিবারের জীবিত সদস্যের বয়স কত? স্যার ওই বছর 45-এর মতো। শুনছি উনি আগে আইটি সেক্টরে কাজ করতেন, তবে এখন কিছুই করেন না। কথাবার্তাও কেমন যেন, মানে ঠিক স্বাভাবিক মনে হচ্ছে না স্যার। গোটা ঘটনার বর্ণনা শুনে সিনিয়র অফিসার বললেন, তাহলে এক কাজ করো, ফ্ল্যাটের সামনে 2জন কনস্টেবলকে পোস্টিং করে দাও। তারপর দেখা যাক পোস্টমর্টম রিপোর্ট কি বলে। অরিন্দমবাবুর মৃতদেহ ময়না তদন্তে পাঠিয়ে বেরিয়ে গেল থানা থেকে আসা পুলিশ টিম। রাতে ওই ফ্ল্যাটের সামনে মোতায়েন রইলেন 2 কনস্টেবল, দাস আর বিশ্বাস। দুজনেই ঘুরিয়ে ফিরিয়ে মোবাইলে খবরের চ্যানেল দেখছিলেন, যেখানে তখন দেখানো হচ্ছিল রবিনসন স্ট্রিটের দেহ উদ্ধারের ঘটনা। একটা দরজা বেরোলেই মৃত বৃদ্ধের একমাত্র ছেলে আর্য দে। মূলত তার উপরে নজরদারি করার জন্য এই পুলিশ পাহারা আয়োজন। রাত তখন প্রায় 3টে। আচমকা পাশের ঘর থেকে অস্বাভাবিক কিছু শব্দ কানে আসে। সেসব শুনেই সতর্ক হয়ে উঠলেন 2জন কনস্টেবল। মনে হতে থাকে দেওয়ালের ওপার থেকে দুম দুম করে কোনো আওয়াজ ভেসে আসছে। তারপর আরো অদ্ভুত কিছু শব্দ শোনা যায়। 2জন পুলিশ কর্মী একটুখানি ঘাবড়েই গেলেন বটে। একজন অন্যজনকে ফিসফিস করে জিজ্ঞেস করলো, ভাই, এত রাতে ভূত টুত কিছু না তো? যেরকম পুরনো দিনের হানা বাড়ি, কিছু তো বলা যায় না, হতেই পারে। দাসবাবু বললেন, আমরা আসার আগেই গোস্বামীবাবু নাইট ডিউটি ধরে নিয়েছেন, তারপরেই এই কেস। হয়তো কাগজপত্র রেডি করে ফেলেছেন। থানা একটা ফোন করব? বিশ্বাসবাবু বলল, না, এখনই করার দরকার নেই, আর একটু দেখেই নি। পাশের ঘরের দরজাটা বন্ধ করতে বারণ করেছিলাম। চলো তো একবার দেখি কিসের আওয়াজ। পা টিপে টিপে 2 পুলিশ কর্মী এগিয়ে গেল। দরজায় একটা ঠেলা মারতেই ক্যাচ করে দরজা খুলে গেল। ভেতরে উকি মারতেই প্রায় চমকে উঠলেন দাস আর বিশ্বাস। দুজনেই দরজার বাইরে দাঁড়িয়ে রইল। কারোরই মুখ দিয়ে কোনো আওয়াজ বেরোলো না। আধো অন্ধকারে দেখা গেল আর্য সাদা পাজামা পাঞ্জাবি পরে ঘরের ভেতরে পায়চারি করছেন। আর শুধু তাই নয়, মুখে আবার মন্ত্রের মতো কি একটা বিড়বিড় করে চলেছেন, আর মাঝে মাঝেই দুমদাম করে দেওয়ালে মাথা ঠুকছেন। এমন দৃশ্য দেখতে পেয়ে আলগোছে দরজার পাল্লাটা বন্ধ করে দিল। আস্তে আস্তে এসে বসে পড়ল বাইরের ঘরে রাখা লাল সোফাটার উপর, আর জোরে জোরে নয়, ফিসফিস করে কথা বলা শুরু করল। কেমন একটা গা ছমছম করতে শুরু করলো ওদের। ফ্যান ফুল স্পিডে চালানো হলেও ঘেমে যাচ্ছিলেন দুজনেই। মিনিট 15 এভাবেই কাটল। ফের একই আওয়াজ শোনা গেল। দাস মোবাইলটা বার করে ঘড়ি দেখলেন, 4টে। কোনো ক্রমে দুজনেই ফ্ল্যাটের গেটের বাইরে এসে ফোন করলেন সাব ইন্সপেক্টর রাজীব গোস্বামীর নম্বর। অত গরমেও হাতের আঙুলগুলো কেমন যেন ঠান্ডা হয়ে গিয়েছিল। গোস্বামীবাবুকে ফোন করাতে উনি ফোন তুললেন এবং জিজ্ঞেস করলেন, হ্যাঁ বলো, কি কেস, এখন ফোন করলে? দাস বললেন, স্যার, এ তো ভুতুরে কেস বলে মনে হচ্ছে। কার পাল্লায় পড়লাম স্যার? লোকটা তো সারা রাত ঘুমায়নি, শুধু ঘরে হেঁটে বেরিয়েছে, বিড়বিড় করে কিসব বলে যাচ্ছে। মানে শুধু তাই নয় স্যার, মাঝে মধ্যে দেওয়ালে মাথাও ঠুকছে। কিছু একটা গন্ডগোল আছে স্যার। এই লোকটা বৃদ্ধ বাবাকে জ্বালিয়ে দেয়নি তো? আমাদের ঠিক সুবিধার মনে হচ্ছে না। গোস্বামীবাবু বললেন, তাই? এই একটা কাজ করো, লোকটার উপর নজর রাখো তো। আমি মর্গে বডি জমা করে ফিরছি জাস্ট। কাল সকালে একবার যাব। বড়বাবুর সঙ্গেও কথা হয়েছে। দাস আর বিশ্বাস একে অপরকে সাহস জোগাল। প্রায় ভোর হয়ে এসছে।
বাকি সময়টা ফ্ল্যাটের বাইরেই কাটিয়ে দেবে ঠিক করলো। ওদের হাত পা কেমন যেন অবশ হয়ে আসছে, মাথাও ঝিমঝিম করছে। একটু চা পেলে ভালো হতো ওদের, কিন্তু ভুতুরে বাড়িতে চা পাবে কোথায়? রাত কেটে গেল, এখন সকাল 6টা। শহর কলকাতা সবে হাতে তুলে নিয়েছে খবরের কাগজ আর সঙ্গে চায়ের কাপ। চায়ে চুমুক দিতে দিতে খবরের ভিড়ে চোখ বোলালেও এই ছোট্ট খবর হয়তো নজর এড়িয়ে গেছিল অনেকের, যার সাদামাটা শিরোনাম রবিনসন স্ট্রিটে আত্মঘাতী এক বৃদ্ধ। কলকাতায় আত্মহত্যার ঘটনা নতুন কিছু নয়। বিভিন্ন কারণ জুড়লে কলকাতায় আত্মঘাতীর সংখ্যা এখন প্রতিদিন গড়ে প্রায় 10টি। কিন্তু তখনও পর্যন্ত কেউ আঁচ করতে পারেননি এই সাধারণ ঘটনা এত বড় আকার নেবে। মানুষ এই একটা খবরের আপডেট পাওয়ার নেশায় সারাদিন টিভির পর্দায় চোখ রাখবে, মোবাইল স্ক্রিন স্ক্রল করা শুরু করবে প্রতি মিনিটে। যাই হোক, ফেরা যাক ঘটনার পরদিন সকালে। বেশ সকালে শেক্সপিয়ার সরণির একটি পুলিশ টিম ততক্ষণে পৌঁছে গিয়েছে রবিনসন স্ট্রিটের সেই ফ্ল্যাটে। পুলিশের ভাষায় যেটি পিও অর্থাৎ প্লেস অফ অকারেন্স। দাস আর বিশ্বাস তখন আতঙ্কের রাত কাটিয়ে কোনো রকমই ডিউটি পালন করে গেছে। দাস আর বিশ্বাসের সঙ্গে প্রাথমিক কথোপকথন সেরে পুলিশ কর্মীরা ঢুকে পড়ল ফ্ল্যাটের ঘরে। ভেতরটা ধূপের গন্ধে ভুরভুর করছে। গন্ধটা বেশ ভালো, তবে খানিক চড়া। রাজীববাবু ফ্ল্যাটটায় পা দিয়েই চমকে উঠল। কেমন একটা অদ্ভুত ভাষায় কোনো মহিলা কণ্ঠ যেন খুবই আস্তে আস্তে গান গাইছেন। ঘরের মধ্যে আধো অন্ধকারে স্পষ্ট করে কাউকে দেখাও যাচ্ছে। পুলিশ মহলে সাহসী অফিসার হিসেবে রাজীব গোস্বামীর বেশ সুনাম রয়েছে, তবুও তারও সের দ্বারা বেয়ে চৌকিতে যেন একটা হিমস্রোত বয়ে গেল। এবার কনস্টেবল দাসও ঘরে ঢুকলেন। তিনি আঙুল তুলে আর্যর ঘরের দিকে দেখালেন। পুলিশ কর্মীরা সে ঘরের দিকেই এগিয়ে গেলেন। আস্তে করে দরজাটা ঠেললেন, আর একবার ঠেলতেই দরজাটা খুলে গেল। আরে, এই ঘরেও সেই গান বাজছে। তদন্তকারী অফিসাররা গানের লিরিক্সগুলো বোঝার চেষ্টা করলেন। তারা ভাবলেন হতেই পারে বাবার মৃত্যুর শোক কাটাতে গান চালিয়ে দিয়েছেন আর্যবাবু। তাই বলে প্রত্যেকটা ঘরে গান চালাবেন? মৃতের ছেলে তো এই বাড়িতে একাই থাকেন, তাহলে ঠিক কাকে গান শোনাতে চাইছেন তিনি? দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সোজা আর্যবাবুর ঘরে ঢুকে পড়লেন রাজীববাবু। আর্যবাবুর উদ্দেশ্যে জিজ্ঞেস করলেন, আপনার সঙ্গে কথা বলা যেতে পারে? আর্যবাবু কোনো উত্তর না দিয়ে পাল্টা প্রশ্ন করলেন, আপনি আপনি কি পুলিশ অফিসার? হ্যাঁ, আমি রাজীব গোস্বামী, সাব ইন্সপেক্টর, শেক্সপিয়ার সরণি থানা। আচ্ছা, আপনি কি একাই থাকেন? মানে বুঝতে পারছি আপনার মানসিক অবস্থাটা, কিন্তু আমাদের অবস্থাও তো জানেন। তদন্তের স্বার্থে কয়েকটা প্রশ্ন করতেই হবে। তাই বলছিলাম কি, কয়েকটা জিনিস একটু জানার ছিল। একটু প্লিজ সাহায্য করবেন? খুব বেশি সময় নেব না। আর্যবাবু বললেন, বলবো, সব বলে দেবো আপনাদের। একটু সময় দিন আমায়। এখানে বলতে চাইছি না আসলে। আমাকে দয়া করে কোনো আশ্রমে একটু নিয়ে যেতে পারেন? সেখানে গেলে সব কিছু বলে দেব। অনেক কিছু বলার আছে আমার। আশা করি আমার দিকটা একটু বুঝতে পারবেন আপনারা। I won't make any statement. Whatever I have to say, I'll only say in the presence of the sisters. শেষের দুটো লাইন চমকে দিল পোড় খাওয়া অফিসার রাজীবকে। ফ্ল্যাটের বাইরে বেরিয়ে এসে তিনি ওসিকে ফোন করলেন। কেস আপডেট নিয়ে কথা হলো দুজনের মধ্যে। ওসি জানিয়ে দিলেন তিনি ঘটনাস্থলে 10 মিনিটের মধ্যেই আসছেন। বিষয়টা জানানো হলো লালবাজার কলকাতা পুলিশের ডিসি সাউথ বংশীধর শর্মাকেও। তিনি নিজেই উদ্যোগ নিয়ে ফোন করলেন কলকাতার মিশনারিজ অফ চ্যারিটির কর্তৃপক্ষকে। তাঁদের সঙ্গে কথা বলে ঠিক করা হলো আর্যবাবুকে ওখানেই নিয়ে যাওয়া হবে। এদিকে ওসি দ্রুত পৌঁছে গেলেন 2 নম্বর রবিনসন স্ট্রিটে। নিজের বিছানার উপর বসেছিলেন আর্যবাবু, তবে কথা বলার সময় বিছানা থেকে নেমে হাঁটাচলা করছিলেন। ওসি নিজের পরিচয় দিলেন। শুরু হলো কথাবার্তা। ওসি জিজ্ঞেস করলেন, আর্যবাবু, আপনি কাল রাতে কিছু খেয়েছেন? আর্যবাবু উত্তর দিলেন, না,
সে আমি অনেকদিনই খাই না। না খেলে মানুষের শরীরে কোনো ক্ষয় হয় না, বরং তা থেকে আধ্যাত্মিক শক্তি বৃদ্ধি পায়। আপনি যদি চান তাহলে আমরা এখানে বসে বিস্তারিত আলোচনা করতে পারি, কিন্তু কোনো সমস্যা নেই, আপনি সময় নিতে পারেন। আর্যবাবু বলেন, এখানে আমি কিছুই বলবো না, অনেক কিছু স্বীকার করার আছে। শান্তিতে কোথাও বসে বলবো, কোনো আশ্রমে। আমি এমন কিছু করেছি যা আইনের চোখে অপরাধ। আমার দিদি মাত্র 6 মাস আগে মারা গেছে। একটা ছোট্ট আত্মহত্যার ঘটনা যে আচমকা এইদিকে মোড় নেবে তা কল্পনাতেই আসেনি পুলিশ কর্মীদের। আসলে সব অপরাধী একটা সিঁড়ি ভাঙার অঙ্কের মতো। তদন্তকারী যখন ভাবেন এটা নেহাতি ওপেন অ্যান্ড শাট কেস, ঠিক তখনই সামনে আসতে থাকে চমকে দেবার মতো এক একটা তথ্য। আর্যবাবুর বলা কথাগুলোয় চমকে গেছিলেন ওসি বরুণ বোস। ঠিক তখনই রাজীববাবু ওসিকে বলেন, স্যার আপনার ফোনটা পকেটে বাজছে। ওসির হুঁশ ফেরে, ফোন তুলে বলে, হ্যাঁ 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 ঠিক আছে স্যার, আমাদের গাড়িতেই নিয়ে যাচ্ছি। সকাল 9টা। আর্যদেরকে সঙ্গে নিয়ে পুলিশের গাড়ি সোজা এজেসি বোস রোডের মাদার হাউসের দিকে রওনা দেয়। একটা প্রশ্নের উত্তর তখনও অজানা রয়ে গেল। তাহলে কি বৃদ্ধ অরিন্দম দেখে তার ছেলে আর্যই খুন করেছে? কিন্তু কেন? তদন্তকারীরা একটা ছক কষে ফেলেছিল। মোটামুটি একটা মোটিভ তারা আন্দাজ করতে পারছিল, এবং কোন পথে এগোবে সেটাও ঠিক করে ফেলেছিল। তাদের মনে হয়েছিল আর্য বর্ন ক্রিমিনাল নয়, পুলিশি জেরার সামনে খুব অল্প সময়ের মধ্যেই ভেঙে পড়বে, পুলিশের সামনে কনফেস করে ফেলবে। ব্যাস, তাহলেই খেলা শেষ। কিন্তু সব অঙ্ক সলভ করার পদ্ধতি তো এক নয়। দেখে অনেক অঙ্কই সহজ মনে হয়, কিন্তু হাতে কলমে সে অঙ্ক কষতে গেলে বোঝা যায় বিষয়টা কতটা জটিল। এই কেসটা খালি তেমনই। এরই মধ্যে পুলিশের দল আর্যবাবুকে নিয়ে মাদার হাউসে পৌঁছল। একজন পরিচিত সিস্টারের উপস্থিতিতে কথাবার্তা শুরু হলো। এবার আর্যবাবু কথা বলা শুরু করলেন। শান্ত গলায় বললেন, আমি এখন একা। আমার দিদি দেবলীনা গত ডিসেম্বর মাসে অসুস্থ হয়ে মারা গেছে। এই কথা শুনে পুলিশ কর্তারা আর্যবাবুকে জিজ্ঞেস করলেন, কিন্তু কিভাবে মারা গেছেন উনি? ডেথ সার্টিফিকেট সেটা কোথায়? এই প্রশ্নের উত্তরে আর্যবাবু যা বলল তা অবাক করার মতো তো বটেই, তবে ভয় পাওয়ারও যথেষ্ট কারণ রয়েছে। আর্যবাবু বলে উঠল, দিদি আমার কাছেই রয়েছে, এখনো বিছানায় শুয়েও। মানে কোথায়? এই প্রশ্নের কোনো উত্তর দিল না আর্য। সময় নষ্ট না করে পুলিশ কর্মীরা দ্রুত সিদ্ধান্ত নিল। সদল বলে তারা দে পরিবারের ফ্ল্যাটের উদ্দেশ্যে রওনা হল। 12 জন পুলিশ কর্মীর তত্ত্বাবধানে শুরু হলো রুদ্ধশ্বাস এক অভিযান। ফ্ল্যাটের দরজা খুলতেই পুলিশ কর্মীদের নাকে এলো তীব্র ধূপের গন্ধ। তাদের চোখ আটকে গেল খাটের পাশে রাখা একটা বেঞ্চে। সেখানে যেন শোয়ানো রয়েছে কাউকে, কম্বল দিয়ে ঢাকা কোনো মানুষ। পুলিশ কর্মীরা কম্বল সরিয়ে দেখল সেখানে একটা আস্ত নরকঙ্কাল। শীতের পোশাক পরানো সে কঙ্কালে, পাশে প্লেটে সাজানো কেক, পেস্ট্রি, পানীয়ের বোতল। কঙ্কালটার মাথার কাছে ছড়িয়ে রয়েছে বিভিন্ন সাইজের কয়েকটা টেডি বিয়ার। ঠিক যেন কোনো প্রিয়জনের জন্মদিনের আয়োজন করা হয়েছে। বিছানার আরেক পাশে পড়ে আছে আরও বেশ কিছু হাড়গোড়। তা কিন্তু মানুষের নয়। খালি চোখে দেখে বোঝা যাচ্ছিল এই কঙ্কাল কোনো পশুর, হতে পারে কুকুরের। ঘটনাস্থল থেকে দ্রুত থানায় নিয়ে যাওয়া হলো আর্যদেরকে। তিনি হঠাৎ বলে উঠলেন, দিদি আমার সবকিছু ছিল। গত বছর ডিসেম্বরে ও অসুস্থ হয়ে মারা যায়। ওকে আমি খুব ভালোবাসতাম, তাই আমি ওকে আমার কাছেই রেখে দিয়েছি। ওর দেহ আমি সৎকার করতে দিতে পারবো না। আর্যবাবুর কথা শুনে খানিক যেন ভয় পেয়ে যান পুলিশ কর্মীরা। চমকে ওঠেন তারা। লালবাজার কন্ট্রোল রুমে গোটা ব্যাপারটা জানান। গোটা ঘর তল্লাশি চালানোর নির্দেশ দেয় বড় কর্তারা। খানিক পরে বিরাট পুলিশ বাহিনী পৌঁছে যায় রবিনসন স্ট্রিটের সেই রহস্যময় বাড়িতে।
তারপর শুরু হয় তল্লাশি। বিভিন্ন আলমারি ঘেটে পাওয়া গেল 20,000 বই। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, সংখ্যাটা 20,000, যার বেশিরভাগ ধর্মীয় গ্রন্থ। এছাড়া থ্রিলার, বাংলা, হিন্দি, ইংরেজি কমিক্স বইও রয়েছে। রয়েছে ড্রেস টু কিল, সিক্রেট অফ স্পিরিচুয়াল ওয়ারফেয়ার, গডস পাওয়ার, এমনকি সলিড ফাউন্ডেশনের মতো বইও। এদিক ওদিক থেকে খুঁজে পাওয়া গেল একাধিক সিডি, ক্যাসেট, পেন ড্রাইভ। সেগুলো সব চালানো হলো। ধর্মীয় সঙ্গীত, বিভিন্ন ধর্মীয় প্রচারকের বাণীতে ঠাসা সেই সব সিডি ও পেন ড্রাইভ। হাতড়াতে গিয়ে একটা আলমারি থেকে পাওয়া গেল 10-12টা বড় রেজিস্ট্রি খাতা। তাতে বিভিন্ন সময় নানা কথা লিখেছেন আর্যবাবু, তার দিদি দেবলীনা এবং তার বাবা অরিন্দম। বেশিরভাগই অবশ্য আর্যবাবুর লেখা। বইয়ের ভিড়ে রয়েছে কয়েকটা আঁকার খাতাও। তাতে কোথাও বাঁদর, কোথাও কুকুরের ছবি আঁকা। কোনো শিশু নতুন ছবি আঁকতে শিখলে যেমন আঁকে, অনেকটা ঠিক তেমনই। আর্যর বিছানার ঠিক পাশে মৃত দেবলীনাকে যেখানে শোয়ানো ছিল, সেই ঘরের ভিতরে ছড়িয়ে ছিটিয়ে রাখা ছোট ছোট পুতুল। এই পুতুলগুলোর কারোর মুখ, কারোর হাত, আবার কোনোটার পা জোর করে যেন ছিঁড়ে নেওয়া হয়েছে। সেই অংশগুলো কাগজে মুড়ে আলাদা করে সরিয়ে রাখা। বাথরুমে তখনও পড়ে রয়েছে দেশলাই, কেরোসিনের জার, মৃত অরিন্দমের হাতে লেখা 2টি নোট। ঘরের টেবিলে ও মেঝেতে ছড়িয়ে আছে প্রচুর টুকরো কাগজ, যেখানে বিভিন্ন সময় 3 জনের কথোপকথন লেখা আছে। এমনকি বাড়ির রংচটা ফ্রিজেও হালকা লাল কাগজের টুকরো সাঁটানো। সেই কাগজে আবার লাল কালিতে পরপর 3টে লাইন লেখা। প্রথম লাইন, এই কি আমার ভবিতব্য? দ্বিতীয় লাইন, ঈশ্বর তোমাকে রক্ষা করবেন। এবং তৃতীয় লাইন, তুমি ঠিক দিশাতেই এগোচ্ছ। কাকে উদ্দেশ্য করে এসব লেখা তা কিন্তু স্পষ্ট নয়, কিন্তু বাড়িতে জীবিত মানুষ বলতে শুধু আর্যবাবুকে উদ্দেশ্য করেই কি কেউ কোনো বার্তা দেওয়ার চেষ্টা করেছে? ফ্ল্যাটে অন্যান্য পুলিশ অফিসারদের সঙ্গে ছিলেন ডিসি সাউথ বংশীধর শর্মা। সে জিজ্ঞেস করল, ভিতরে আর কেউ নেই তো? পুলিশের দল থেকে একজন উত্তর দিল, না স্যার, আমরা পুরো ফ্ল্যাটটা ঘুরে দেখে নিয়েছি, কেউ নেই। এতক্ষণ তল্লাশি চালানোর জেরে আগে কেউ খেয়াল করেননি। হঠাৎই ডিসির কানে গানের আওয়াজ এসে পৌঁছল। শোনা গেল এক বিদেশি মহিলার আধ্যাত্মিক বাণী। স্পিকারে এসব বাজছিল। সারা বাড়ি খুঁজে দেখা গেল বসার ঘর, রান্নাঘর, এমনকি বাথরুমেও লাগানো রয়েছে সাউন্ড সিস্টেম। সেখানে খুব হালকাভাবে চালানো রয়েছে আমেরিকান অ্যাডভেঞ্চারিস্টের গান। মাঝে মধ্যেই তাতে বাজছে ভৌতিক মন্ত্র। এসব চমকে দেওয়া ঘটনা অবশ্যই রয়েছে, কিন্তু আসল প্রশ্ন হলো দুটো মৃত্যু ঘটল কিভাবে? সেই উত্তর পেতে আরও মরিয়া হয়ে উঠল তদন্তকারীরা। রাজীববাবু ডিসিকে ফোন করে বলল, স্যার, আপাতত বডি এবং কুকুরের কঙ্কালগুলো পিএমএ পাঠিয়ে দিয়েছি। প্রাইমারি অবজারভেশন একটু তাড়াতাড়ি জানাতে বলেছি। আশা করি তাড়াতাড়ি জানা যাবে। ডিসি একটু বিরক্ত হয়েই বলল, তাহলে বলছো এখনো পর্যন্ত ইনভেস্টিগেশনের নিটফল শূন্য? আমরা কিছুই জেনে উঠতে পারিনি? স্যার, চেষ্টা তো করছি। হোপ ফর দ্য বেস্ট গোস্বামী। আচ্ছা, তুমি তো ভালো চেস খেলো বলে শুনেছি। ধরো, খেলাটা সবে তুমি শুরু করেছো, এবার জিততে গেলে কি কি করতে হবে তা তুমি জানো। পাল্টা চালের কথা ভেবেই তো তুমি খেলো সবসময়, তাই না? তাহলে যুক্তির খাতিরে ধরে নাও অরিন্দমবাবু এবং তার মেয়েকে মার্ডার করা হয়েছে। সেক্ষেত্রে আমরা কোন দিকগুলো দেখতাম? সম্ভাব্য সব দিক খতিয়ে দেখা হয়েছে কি আমাদের? সকলের সঙ্গে কথা বলো। আর হ্যাঁ, আরেকটা কাজ করো তো, সাসপেক্ট আর্যদের সঙ্গে কথা বলার আগে এই প্রপার্টির বিষয়গুলো একবার চেক করে দেখো। বোধহয় প্রপার্টি নিয়েই কোনো একটা সমস্যা হচ্ছে। আমার সিক্স সেন্স কিন্তু তেমনই একটা ইঙ্গিত দিচ্ছে। শুরু হলো পুলিশি হেফাজতে আর্যদের জেরা। আর্যকে জেরা করার আগে পুলিশ কর্তারা তার মনস্তাত্ত্বিক দিকগুলো খুঁটিয়ে দেখে নিলেন। আর্যদের অতীত সম্পর্কে নানান তথ্য জোগাড় করতে শুরু করলেন পুলিশ। তিনি কোনো মিথ্যে বয়ান দিলে তা যাতে সহজেই ধরে ফেলতে পারেন তারা। পুলিশ কর্তারা মনে করলেন এক্ষেত্রে সবচেয়ে বড় অস্ত্র হতে পারে ঘর থেকে বাজেয়াপ্ত করা আর্যর ডায়েরি এবং সেই চিরকুটগুলো, যাতে চোখ বুলিয়ে নিলে আর্যদের সম্পর্কে ধারণা অনেকটাই স্পষ্ট হতে পারে। ডিসি চেয়ারে হেলান দিয়ে বসেছিলেন, আর সামনে গোস্বামী ডায়েরির পাতা খুলে পড়তে শুরু করলেন। All men and women are dancing, either to tune or out of tune. The best part of our family is that in spirit, we all are 100%.
Whatever we do is 100%. Trying to do what we know is right, according to power conscious. এবার বাংলায় লেখা শুরু হল। আমাদের পরিবারের কোনো শত্রু আমার মাকে কেড়ে নেবার চেষ্টা করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছে, পরাস্ত হয়েছে। আমার মায়ের খুব সাংঘাতিক ইচ্ছা শক্তি ছিল, তিনি তার সর্বস্ব দিয়ে লড়াই করেছেন। কিন্তু মা মনে করতেন আমি যৌন অক্ষমতায় ভুগছি। মা এই বিষয়ে আমার পরীক্ষা নেওয়ার অনেক চেষ্টা করেছেন। আমরা একবার সপরিবারে দীঘায় বেড়াতে গিয়েছিলাম। তখন ইচ্ছে করে আমার হোটেলের ঘরে বাড়ির পরিচারিকাকেও থাকতে বলা হয়েছিল, যাতে তার সঙ্গে আমার ঘনিষ্ঠতা হয়। আমার দিদি বড় হচ্ছিল, নিজের স্বাধীনচেতা মনোভাব প্রকাশ করেছিল, ফলে আমার মা ওকে হিংসে করতে শুরু করলেন। দীঘায় বেড়াতে গিয়ে আরও একটা ঘটনা ঘটে। দেয়ার শি স্ট্রিপড হার নেকেড। আমি যেটা দেখেছিলাম, চোখের সামনে দেখতে পাচ্ছিলাম আমার দিদি সুন্দরী হয়ে উঠছে। আর শুধু তাই নয়, এক নিরাপত্তা রক্ষীকেও আমাদের পরিচারিকার শ্লীলতাহানি করতে দেখেছি। কিন্তু আমি চুপ করেছিলাম। থামুন থামুন। ডিসির নির্দেশে এবার ডায়েরি পড়া বন্ধ করে দিলেন তদন্তকারী অফিসার। গোটা ঘরে তখন পিন ড্রপ সাইলেন্স। তবে পড়া বন্ধ করলেও অফিসার নিজের মনে মনে ডায়েরির পাতা উল্টোচ্ছিলেন। আচমকা এক জায়গায় নজর আটকে গেল তার, যেখানে লেখা, রবিনসন স্ট্রিট একসময় সাজানো বাগান ছিল, কিন্তু কারোর বিষ নজর পড়েছে, তাই শুকিয়ে যাচ্ছে। আমার মাকেও টেনে নিয়েছে ওই বিষ। ডিসির দিকে তাকিয়ে রাজীব বলে উঠল, স্যার, এখানে একটা নতুন দিক রয়েছে। তার মানে মা নয়, সম্ভবত নিজের ঠাকুমার প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন আর্যবাবু। টেবিলের উপরে রাখা ছিল আরও বেশ কিছু চিরকুট। সেগুলো পুরোটাই নিজেদের মধ্যে নানা ধরনের কথোপকথন, যেগুলো পড়লে স্পষ্ট বোঝা যায় দে পরিবারের শেষ দুজন জীবিত সদস্য নিজেদের মধ্যে ছোট ছোট বার্তা চিরকুটে লিখে কথা বলত। তাদের মধ্যে কিন্তু কোনো বাক্যালাপ ছিল না। এবার ডিসি নির্দেশ দিল, একটা কাজ করুন তো, বাড়ির সবচেয়ে পুরনো সিকিউরিটিদের সঙ্গে আগে কথা বলুন, তারপর আর্যকে ধরবেন। ওকে আরও একটু ধাতস্থ হতে দিতে হবে, নাহলে পুরোটা জানা যাবে না। যেমন কথা তেমন কাজ। ডেকে আনা হলো দুই নিরাপত্তা রক্ষীকে। প্রথমজন স্বপন রায়। ঘটনার দিন ও ওখানেই ছিল, তবে তদন্তকারীদের তেমন কসরত করতে হলো না। স্বপন প্রায় পাখি পড়ার মতো বলে চলল, স্যার, ঘটনার দিন সকালে এক বস্তা আতরের বোতল, রুম ফ্রেশনার আর কুকুরের খেলনা দিয়ে আর্যবাবু আমাকে বলেছিলেন এগুলো ফেলে দিয়ে আসুন তো। নির্দেশ মতোই কাজ করেছিলাম। পুরসভার গাড়িতে ফেলে দিয়েছিলাম সেই সব নোংরা। তখন আমি জানতাম না কেন এত আতর আর রুম ফ্রেশনারের দরকার পড়েছিল আর্যবাবুর। বুঝবই বা কী করে বলুন? বড় মালিক অরিন্দমবাবুর নির্দেশ ছিল, আর্যকে কোনো কিছু করতে বাধা দিও না, ও যা করতে চায় তাই করুক, যেখানে যেতে চায় সেখানেই যাক। স্যার, মাদার হাউসে যাচ্ছি বলে সেদিন সকাল 10টা নাগাদ আর্যবাবু বাড়ি থেকে বেরিয়ে যান, আবার 11টা নাগাদ ফিরেও আসেন। তারপর পাগলের মতো 12টা নাগাদ আবার বেরিয়ে গিয়ে 10 মিনিটের মধ্যেই চলে আসেন। তখন খুব উস্কো খুস্কো দেখাচ্ছিল তাকে। 5টা নাগাদ ডেকে আমাকে জিজ্ঞেস করলেন ময়লাগুলো আমি ফেলে দিয়েছি কিনা। আর্যবাবুর সাথে ওটাই আমার শেষ দেখা। ডিসি আবার জিজ্ঞেস করলেন, আর অরিন্দম দে? নিরাপত্তারক্ষী একটু সময় নিলেন, তারপর বললেন, সকালে তো ডেকে আমাকে ওই কথাগুলো বললেন। তারপর সন্ধ্যা 7টা নাগাদ একবার কোল্ড ড্রিঙ্ক আনার জন্য ডেকেছিলেন। 2 বোতল কোল্ড ড্রিঙ্ক ওকে দিয়ে আসার সময় প্রতিদিনের মতো জিজ্ঞেস করলাম, কাল সকালে ব্রেকফাস্টের টাকা দেবেন? কি আনবো? কিছুক্ষণ আমার দিকে ফ্যাল ফ্যাল করে চেয়ে থাকলেন, কিন্তু মুখে কিছু বললেন না। তাছাড়া উনি ড্রিঙ্ক করলে আর সেদিন কোনো কথাও বলতেন না। পরের দিনের খাবারের কথা পরের দিনই জানাতেন। তাই আমি আর জোর করিনি, কিছু জানতেও চাইনি। সাহস করে জিজ্ঞেস করতে পারিনি, তার কারণ পান থেকে চুন খসলেই সিকিউরিটিদের তাড়িয়ে দিতেন। স্যার, তাছাড়াও আরেকটা কথা, বাবা ছেলে দুজনেই না খুব খাবার নষ্ট করতেন। মিষ্টি, পিৎজা, চকলেট এসব হামেশাই অনলাইন অর্ডার করতেন। আবার সেই সব খাবার পরের দিন আমাকেই বলতেন ফেলে দিতে। তপন থামতেই তদন্তকারী অফিসার ডিসিকে বললেন, স্যার, এর ঠিক আগে রঞ্জন নামে একজন প্রায় 6 বছর কাজ করেছে দে পরিবারের ফ্ল্যাটে। ওকেও ডেকে এনেছি। ডাকা হলো রঞ্জনকে। সেও কোনো জটিলতা তৈরি করল না, বরং গড়গড় করে বলে গেল অনেক কিছু। স্যার, প্রায় 6 বছর ওই বাড়িতেই কাজ করেছি।
কিন্তু সত্যি বলতে ওদের কাউকেই বুঝে উঠতে পারিনি, কারণ ওরা সেভাবে কারোর সঙ্গে মিশতেন না স্যার। এমনকি ফ্ল্যাটের ভেতরেও ঢুকতে দেওয়া হতো না। তবে গত বছরের নভেম্বর নাগাদ একটা জিনিস বুঝেছিলাম, বাবা ছেলের মধ্যে বড় কোনো গণ্ডগোল হয়েছে স্যার। সেটা বাইরে থেকেই বোঝা যাচ্ছে, কারণ ওরা চিরকুটে লিখে নিজেদের মধ্যে কথাবার্তা চালাচ্ছিলেন। সাধারণ কথাও লিখে বলতেন। আর্যবাবুর লেখা একটা চিরকুট দেখেছিলাম, যেখানে লেখা ছিল, আজ আমি লাঞ্চ করব না। মাস দুয়েক এরকমই চলে। আর্যবাবু হঠাৎ করে আমাকে নির্দেশ দিয়েছিলেন ওর কোনো মালপত্র এলে যেন বাবার কাছে না যায়। ওদের কাজের ভাগ ছিল স্যার। সংসারে কি লাগবে না লাগবে সে ফর তো আমাদের অরিন্দমবাবুই দিতেন, আর আর্যবাবু ধরাতেন চিরকুট। স্যার, বাবা আর ছেলে খাবারের অর্ডারও আলাদাই দিতেন। আমার মনে হয় বাবা তার ভাইয়ের পরিবারে যাতায়াত শুরু করাতেই ছেলে খুব রেগে গেছিল স্যার। এ নিয়ে অরিন্দমবাবুর সঙ্গে আর্যর কথা কাটাকাটিও আমার বেশ কয়েকবার কানে এসেছে। তারপর থেকেই ভাইয়ের বাড়ি যাওয়া ছেড়ে দেন বড় সাহেব। আর শুধু তাই নয়, ঝগড়া হলে 3-4 দিন অরিন্দমবাবু বাড়ি থেকে বেরোতেনই না। স্যার, একবার টানা 3 দিন অরিন্দমবাবুর কোনো সাড়া শব্দ না পেয়ে আমি খুব ভয় পেয়ে গিয়েছিলাম। তখন ওর ভাই তরুণবাবুকে খবর দিই। ওকে বলি, আপনারা একটু দেখুন স্যার, উনি তো আপনাদের দাদা, তিনি কোনো সাড়াই দিচ্ছেন না, ফোনটাও আনরিচেবল। কিন্তু তরুণবাবু কোনো সাহায্য করেননি স্যার। শেষ পর্যন্ত আমি বড় সাহেবের অফিসে যোগাযোগ করি। সেখান থেকে লোক এসে অনেক ডাকাডাকি করলে সাড়া পাওয়া যায়। পুলিশ কর্তারা জিজ্ঞেস করে, এমনিতে কেমন ছিলেন ওরা? তুমি তো বহুদিন ছিলে, সবই জানো। রঞ্জন বলে, স্যার, দে পরিবার এমনিতে খুব শৌখিন ছিল। সবে যখন চাকরিতে যোগ দিয়েছি সে সময় কয়েকবার দেবলীনা দিকেও আমি দেখেছি। 2টো কুকুর ছিল স্যার, খুব ভালোবাসতেন, নরম স্বভাবের মানুষ ছিলেন। তবে বাবা বা দাদার মতো তিনিও খুব একটা মেলামেশা করতেন না। সপ্তাহে 2-3 দিন অবশ্য ওই বড় সাহেবের পুরনো গাড়িটা নিয়ে টলি ক্লাবে বেড়াতে যেত। মাঝে মধ্যেই টলি ক্লাব থেকে দুপুরের খাবার আসতো বাবার আর ছেলের জন্য। বড় সাহেব প্রায় ওই পিজা, সিঙ্গারা, কাজু, চকলেট এইসব সব আনতেন। আর যখনই আনাতেন 3 জনের মতো করেই আনাতেন স্যার। আমাকেও 6টা করেই সিঙ্গারা আনতে বলতেন। 2-3 দিন অন্তর অন্তরই আর্যবাবুর নামে অনলাইনে নানা কুরিয়ার আসতো। বেশিরভাগই ছিল বই, তবে ল্যাপটপ, মিউজিক সিস্টেম এসবও আসতে দেখেছি ঘন ঘন। একবার একটা ল্যাপটপও এসেছিল স্যার, তবে ডেলিভারি বয়দের নিচ থেকেই বিদায় করে দেওয়া হতো। বড় সাহেব বা আর্যবাবু ওই আগে থেকেই আমাদের টাকা পয়সা দিয়ে রাখতেন আর কি। এসব তো বুঝলাম, কিন্তু এদের মধ্যে কোনো অ্যাবনর্মালিজম দেখতে পেয়েছ? মানে ধরো পাগলামির কোনো লক্ষণ? স্যার, ওদের তেমন কোনো অসুস্থতা ছিল বলে তো আমি জানি না। কখনো কারো বড় অসুখ হয়েছে বলেও শুনিনি। স্যার, আমি আসলে এবছর পয়লা বৈশাখ থেকে না ওদের বাড়িতে কাজে যাচ্ছিলাম না, কিন্তু এখন যারা কাজ করছেন ওই তাদের কাছ থেকে জানতে পেরেছি গত 1 সপ্তাহ ধরে নাকি আর্যবাবু কেমন একটা করছিলেন। উনি নাকি এঁটো কাঁটাও খেতে চাইছিলেন। এমনকি একদিন টানা 15-20 মিনিট ধরে তারস্বরে চিৎকারও করেছেন। তবে এমন আচরণ আমিও আগে দেখেছি স্যার। এই আমাকে দিয়ে গত বছর শীতে রাতের বেলা অদ্ভুত সব জিনিস আনতে বলতেন স্যার, আর তখনও এরম করতেন। প্রায় দিনই 25টা করে গোলাপ আর 50টা করে রসগোল্লা আনাতেন। পরদিন সকালে সেগুলো একেবারে ওই সেই একই রকম অবস্থায় আমাদের হাতে দিয়ে ফেলে দিতে বলতেন। এভাবেই চলেছিল টানা 1.5 মাস স্যার। কি করতেন, কি ভাবতেন, সত্যি কিছুই জানি না স্যার। টানা বেশ কিছুক্ষণ বলে যাওয়ার পরে থামল রঞ্জন। হয়তো মনে মনে ভাবল অনেক বেশি কিছু বলে ফেলেছে। 2 জন নিরাপত্তা রক্ষীকেই জানিয়ে দেওয়া হলো দরকার পড়লে ফের কথা বলা হবে, সুতরাং তারা যেন থানায় না জানিয়ে বাইরে কোথাও না চলে যান। ডিসি এবার জানতে চাইলেন আর্যবাবুর দাদা তরুণবাবুর সঙ্গে কোনো কথা হয়েছে কিনা। তদন্তকারী অফিসার ঘাড় নেড়ে জানালেন, হ্যাঁ। কি বললেন তিনি? খড়খড়ে গলায় প্রশ্ন ছুড়ে দেন আইপিএস কর্তা। ব্যোমকেশ, ফেলুদা কিংবা আগাথা ক্রিস্টি, যে কোনো গোয়েন্দা গল্পের প্লটের সঙ্গেই যেন মিলে যায় এই ঘটনা। সবকিছু সামনে ঘটলেও তাও সবই যেন কেমন কাল্পনিক। পুলিশ কর্তাদের মনে 2টো জায়গায় দ্বন্দ্ব ছিল। এক, অরিন্দমবাবুর মৃত্যুর পেছনে কি লুকিয়ে রয়েছে, সম্পত্তি নিয়ে দ্বন্দ্ব, নাকি 23 কাঠার সম্পত্তির ভাগ নিয়েই ছিল কোনো টানাপোড়েন। এই রহস্য উদ্ঘাটন করতে অরিন্দমবাবুর ভাই তরুণ দে এবং তার ছেলে অনির্বাণকে ডেকে পাঠায় শেক্সপিয়ার সরণি থানার পুলিশ। শুরু হয় জেরা। তরুণবাবুর দাবি প্রায় 10 বছর 2 পরিবারের মধ্যে কোনো যোগাযোগই নাকি ছিল না।
তাই দাদার পরিবার সম্পর্কে বেশি কিছু জানেন না তরুণবাবু বা তার পরিবার। দুধে তদন্তকারীরা ভালোই হোমওয়ার্ক করে রেখেছে। ফ্ল্যাট থেকে উদ্ধার করা নথিপত্রের কিছু নমুনা সামনে টেবিলে সাজিয়ে রাখলো তারা। এসি ঘরেই ঘামতে শুরু করলো বাবা আর ছেলে। তারপরেই মুখ খুলল তারা। তরুণবাবু স্বীকার করে যে তার দাদার সঙ্গে তার যোগাযোগ ছিল। সে বলে, হ্যাঁ স্যার, 23 কাঠা সম্পত্তির অংশীদারিত্ব নিয়ে মৃত্যুর কিছুদিন আগে পর্যন্ত আমার সঙ্গে দাদার কথা হয়েছে, কিন্তু সম্পত্তির আইনি বিভাজনের আগেই দাদা চলে গেলেন। তরুণবাবুর কথায় খানিক তথ্য মিললেও কিছু প্রশ্নের উত্তর তখনও সামনে আসেনি। পুলিশ কর্তারা আবার প্রশ্ন করে, তাহলে এত বড় সম্পত্তির উত্তরাধিকারী কে? বাবার উইলের বাইরেও কি কোনো কাগজপত্র তৈরি হয়েছিল? অরিন্দমবাবুর মৃত্যুতে সম্পত্তিগত দিক থেকে কে বেশি লাভবান হতে পারে জানেন এসব আপনারা? তরুণবাবু কাতর কণ্ঠে উত্তর দেয়, না স্যার, সত্যি বলছি, এসব জটিল মারপ্যাচ জানা নেই আমার। সোজা আঙুলে ঘি না উঠলে সেটা সামান্য বাঁকাতে হয়। পুলিশি তদন্তের এটা প্রাথমিক শর্ত। তদন্তকারী অফিসার বুঝে গেলেন এই প্রশ্নগুলোর উত্তর জানতে পারলেই অরিন্দমদের অস্বাভাবিক মৃত্যুর কিনারা করা যাবে। 2014 সালের মে মাস নাগাদ মারা যান অরিন্দম তরুণবাবুর মা শান্তা দেবী। এরপরেই দুই ভাইয়ের মধ্যে পুরনো ফাটল জোড়া লেগে যায়, বাড়ে যোগাযোগ, বিভিন্ন জায়গায় দেখাও করতেন তারা। দক্ষিণ কলকাতার দুটো অভিজাত ক্লাব ও পার্ক স্ট্রিটের একটি কফি শপে দুই ভাই কয়েকবার দেখাও করেছিল। মূলত সম্পত্তি নিয়ে আলোচনা করতেই এই সাক্ষাৎ। মাঝে মধ্যে অনির্বাণও থাকতো ওই বৈঠকে। পুলিশ কর্তা জিজ্ঞেস করলেন, কি আলোচনা করতেন আপনারা? তরুণবাবু বলল, স্যার, ওই সম্পত্তি সংক্রান্ত সমস্যা মিটিয়ে ফেলার জন্যই কথা বলতাম আমরা। তবে আর্য কিংবা দেবলীনা কেউই ওই বৈঠকে কখনো আসেননি স্যার। তাই নাকি? স্ট্রেঞ্জ। অবাক হয়ে যায় পুলিশ কর্তারা। এই জেরা থেকে অনেকটা স্পষ্ট হয় যে অরিন্দমবাবুর ছেলে মেয়ে এই ব্যাপারে বাবার সঙ্গে সম্ভবত একমত ছিল না। এই ধারণায় শিলমোহর বসায় রবিনসন স্ট্রিটের ফ্ল্যাট থেকে উদ্ধার হওয়া চিরকুট। কারণ ওই চিরকুটগুলো থেকেই পুলিশ কর্তারা বুঝতে পারেন যে আর্য এবং দেবলীনার সঙ্গে অরিন্দমবাবুর সরাসরি কথাবার্তা বন্ধ ছিল। বেশ কিছুদিন ধরেই বনিবনা হচ্ছিল না। বিকল্প ব্যবস্থা হিসেবে তারা নিজেদের মধ্যে চিরকুটে নিজস্ব কথাবার্তা আদান প্রদান শুরু করেছে। সন্দেহ দূর করার জন্য হস্তরেখাবিদদের দিয়ে ওই চিরকুটগুলির হাতের লেখা পরীক্ষা করানো হয়। জানা যায় ওগুলো পরিবারেরই কারোর হাতের লেখা, বাইরের কারোর নয়। তাহলে কি সন্তানদের অমতেই বাড়ি বিক্রির কথা ভাবছিলেন অরিন্দম, নাকি তাকে কোনোভাবে প্রভাবিত করা হয়েছে? মেয়ে মৃত ও ছেলে মানসিক অবসাদগ্রস্ত এটা জেনে কেউ সম্পত্তি হাতিয়ে নিতে বাবার উপর প্রভাব খাটিয়েছিল কিনা তাও খতিয়ে দেখা হয়। তদন্ত করতে গিয়েই জানা যায় ছেলে মেয়ের ভবিষ্যতের কথা ভেবে অরিন্দমবাবু বাড়ি বিক্রিতে উৎসাহী হয়েছিলেন। আসলে কালীধরবাবু ওই সম্পত্তির ডিড অফ ট্রাস্টি করেছিলেন 1959-এর 23শে জুন। তাতে নিজের স্ত্রীকে ট্রাস্টি করে গিয়েছিলেন তিনি। ডিডে উল্লেখ রয়েছে ট্রাস্টির মৃত্যুর পরে ওই সম্পত্তি দুই ভাইয়ের মধ্যে সমানভাবে ভাগ হবে। অর্থাৎ 2014 মে মাসে শান্তা দেবী মারা গেলে ওই সম্পত্তির উপর দুই ভাইয়ের সমান অধিকার হওয়ার কথা। কিন্তু এরপরও কোনো ডিড অফ পার্টিশন হয়েছিল কিনা তা জানতে সলিসিটরের সঙ্গেও কথা বলা হয়। আইনি মতে অরিন্দমবাবুর আত্মহত্যা, দেবলীনার মৃত্যুর পরে আর্যবাবুই কিন্তু এই সম্পত্তির উত্তরাধিকারী। কিন্তু আর্যবাবু মানসিক ভারসাম্যহীন প্রতিপন্ন হলে তার অংশের সম্পত্তি আদালতের অনুমতিক্রমে রাষ্ট্র সেই সম্পত্তির দখল নিতে পারে। এতে অবশ্য একটা যদি রয়েছে। আগেই শান্তা দেবী অন্য কোনো আইনি নথি তৈরি করে থাকলে বিষয়টা আরও জটিল হয়ে যাবে। অন্যদিকে শান্তা দেবী যেহেতু ছোট ছেলে তরুণের সঙ্গে থাকতেন, ফলে সম্ভবত তাকেই বেশি স্নেহ করতেন এটা ধরেই নেওয়া যেতে পারে। ঠিক এই কারণে ক্ষুব্ধ অরিন্দম মায়ের মৃত্যুর খবর পেলেও শেষকৃত্যে যান, যেতে দেননি নিজের ছেলে মেয়েকেও। কিন্তু ওই একটা মৃত্যু দে পরিবারের পুরো সমীকরণ বদলে দেয়। যুযুধান দুই পরিবারের মধ্যে সামান্য হলেও সম্পর্কের উন্নতি হয় দীর্ঘ 10 বছর বাদে। নিজেদের বয়স বাড়ছে,
পৈতৃক বাড়ি বিক্রির ব্যাপারে অরিন্দম ও তরুণবাবু সলিসিটারের মাধ্যমে বেশ কয়েকজন প্রমোটারের সঙ্গেও যোগাযোগ করে। ঝঞ্ঝাট দেখা যায় সেখানে। ওই বাড়িতে দুজন দীর্ঘদিনের ভাড়াটে থাকায় কেউ ওই জমির পছন্দ মতো দর দিতে রাজি হয়নি। তবুও দু ভাই বাড়ি বিক্রির বিষয়ে চেষ্টা চালিয়ে যেতেই থাকে। এই পর্যন্ত সবকিছু ঠিকঠাকই ছিল, তবে ঠিক এখানে এসেই তদন্ত অন্যদিকে বাঁক নেয়। এত কিছুর পরেও ছোট ভাই কেন মত বদল করলেন তা পরিষ্কার হচ্ছিল না পুলিশের কাছে। কারণ অভিজাত এলাকার ওই বাড়ি বিক্রি করলে প্রায় 20-25 কোটি টাকা করে পেত দুই পরিবার। দুপায়ে গিয়ে তরুণবাবু হঠাৎ করে কেন যে পিছিয়ে পড়লেন তা জানতে ফের কথা বলা হয় বাবা ছেলের সঙ্গে। তরুণবাবু পুলিশকে জানিয়ে দেন ভাড়াটেদের কাছ থেকে যে টাকা আদায় হতো তা একটি অ্যাকাউন্টেই জমা পড়ত, এরপর সমানভাবে ভাগ হয়ে চলে যেত দু ভাইয়ের অ্যাকাউন্টে। কিন্তু সত্যি অরিন্দমবাবুকে ভাড়ার পুরো ভাগ দেওয়া হতো কিনা তা নিয়ে তদন্তকারীরা খোঁজ নেয়, কিন্তু তারা জানতে পারে অন্য এক তথ্য। স্ত্রীর মৃত্যুর পরে তার সব গয়না ছেলে মেয়েকে না জানিয়েই বিক্রি করে দিয়েছিলেন অরিন্দমবাবু। ব্যাংকের নথি মেলাতে গিয়ে দেখা যায় তিনজনের অ্যাকাউন্টে যে টাকা রয়েছে তা খরচ করতো না কেউই। কেন এমন হতো তাও পরিষ্কার হয়নি। পুলিশকে যেটা সবচেয়ে বেশি ভাবিয়ে তুলেছে সেটা হলো অরিন্দমবাবুর সঙ্গে ছেলে মেয়ের দূরত্ব বাড়ার পিছনে কারণটা। এই সন্দেহের জট ছাড়াতে দেবলীনা এবং আর্যর লেখা নথিপত্র খুঁটিয়ে পড়তে শুরু করল পুলিশ। পুলিশ কর্তারা জানতে পারে আর্য তার বাবাকে ঘরে বন্দি করে রেখেছিল। ড্রয়িং রুম পর্যন্ত আসতে দেওয়া হতো না অরিন্দমবাবুকে। এমনকি দেবলীনার লেখা থেকেও বাবার প্রতি প্রবল রাগের ইঙ্গিত মেলে। প্রাথমিক তদন্তের পরে পুলিশ ঘটনার একটা টাইমলাইন তৈরি করে। সেটা কিছুটা এরকম: 2005 সালে ক্যান্সারে আক্রান্ত হয়ে মা ভারতী দেবীর মৃত্যুর পিছনে ঠাকুমা শান্তা দেবী ও কাকার পরিবারের হাত আছে বলে মনে করত আর্য দেবলীনা। বাড়ি বিক্রিতে বাবা মত দিয়েছে জানতে পেরেই ভাই বোন বিদ্রোহী হয়ে ওঠে। তারপরেই একের পর এক রহস্য মৃত্যু। বাবা এবং ছেলেমেয়ের এই অশান্তি এড়াতেই দুপক্ষই বেছে নেয় একটা সহজ উপায়: চিরকুটে লিখে কথা বলা। আর্যবাবুর বক্তব্য অনুযায়ী ডিসেম্বরে তার দিদির মৃত্যু হয়েছে। এই তথ্য যদি সত্য হয় তাহলে মা মারা যাবার পরে বাবা মেয়ের আর মুখোমুখি কথা হয়নি। সম্পত্তির বাটোয়ারার জন্যই কি এই রাগ? পুলিশের হাতে আসা একটি চিরকুটে খানিক এমনই আভাস পাওয়া যায়। অরিন্দমবাবুর লেখা একটি নোট থেকে পুলিশ জানতে পারে সেপ্টেম্বর নাগাদ তার সম্পত্তি ছেলেমেয়ের মধ্যে ভাগ করে দিতে চেয়েছিল অরিন্দমবাবু। আর্য কিংবা দেবলীনা বাবার সেই ইচ্ছার কথা জানতই না। তদন্তের কাজ এই পর্যন্ত এগিয়ে এসে জোর একটা ধাক্কা খায়। তার কারণ পুলিশের হাতে উঠে আসে দেবলীনার লেখা একটি চিরকুট। তারপরেই ঘেটে যায় সব হিসেব। সেখানে বাবা অরিন্দমের উদ্দেশ্যে লেখা, তুমি আমাদের জীবন থেকে চলে যাও, আমরা অর্থনৈতিকভাবে স্বাধীন। দেবলীনার লেখা সেই চিরকুটের ভিত্তিতেই তদন্তকারীরা নিশ্চিত হয় যে বাবার সঙ্গে ছেলেমেয়ের গোলমাল চরম জায়গায় পৌঁছে গিয়েছিল। তার তীব্রতা এতই যে সম্পত্তির ভাগ থেকেও বঞ্চিত করতে পারেন অরিন্দমবাবু। অন্তত ভাই বোন তাই ভাবত। তরুণবাবু এমনটাই জানিয়েছিলেন পুলিশ কর্তাদের। তার কথায় মাস 6 আগে দাদা ফোন করে ছেলের জন্মদিনে কেক কাটার অনুষ্ঠানে হাজির হতে বলে। আমরা যাবও ভেবেছিলাম, কিন্তু আধ ঘন্টা পরেই আর্য ফোন করে। ও জানিয়ে দেয় ওদের ফ্ল্যাটে যাওয়ার কোনো দরকারই নেই। আপনারাই বলুন না, এরপর আর যোগাযোগ রাখার ইচ্ছে থাকে? পারিবারিক অশান্তির এই বয়ান নোট করেন অফিসার রাজীব, আর তারপর সেটা ডিসিকে ব্রিফ করেন। তাহলে এখনো পর্যন্ত কেসটার সামারি কি দাঁড়ালো জানতে চায় ডিসি। ইনভেস্টিগেটিভ অফিসার রাজীব বলে চলে, স্যার, এটা অনেকটাই স্পষ্ট যে বৃদ্ধ অরিন্দমবাবু মেয়ের মৃত্যু এবং ছেলের এমন এড়িয়ে চলার মনোভাব থেকে সম্ভবত সুইসাইড করেছেন। আচমকা তাকে থামিয়ে ডিসি বলে ওঠে, ময়না তদন্তের রিপোর্ট পাওয়ার আগেই কি করে কনক্লুশনে আসছেন আপনি? বিষয়টা সম্পর্কে আরও স্পষ্ট হতে আর্যবাবুর সঙ্গে কথা বলা প্রয়োজন। আর হ্যাঁ, কথা বলতে হবে ঘুরিয়ে ফিরিয়ে। মানসিকভাবে কিন্তু উনি এখন ডিস্টার্বড। পুরো ফ্যামিলি হিস্ট্রি দিয়ে আলোচনা শুরু করুন, ইন্টারোগেশন স্টাইলে নয়, তাহলে প্রবলেম হতে পারে। রাজীববাবু বলে, ওকে স্যার, তাই করছি তাহলে। সবাই যেন ফিল করতে চাইছে এই হানাবাড়ির থ্রিল। কে নেই এই ভিড়ে?
শখের গোয়েন্দা থেকে তন্ত্র সাধক, ছাত্র থেকে মধ্যবয়স্ক পুরুষ মহিলা সকলেই ভিড় জমাচ্ছে। তার উপরে গত 48 ঘন্টা ধরে মিডিয়ার ভবিষ্যৎবাণী নাজেহাল করে দিয়েছিল পুলিশদের। তার উপর সেলফি তোলার উৎপাত বিরক্তি বাড়িয়ে তুলল লালবাজারের। আর এদিকে কেসটা নিয়ে পুরোপুরি ঘেঁটে গেছে সাব ইন্সপেক্টর রাজীব। বাড়ি ফিরে তড়িঘড়ি করে নেটটা অন করে ল্যাপটপের সামনে বসে পড়ল সে। এই গোটা বিষয়টা নিয়ে পড়াশোনা করে নিতে চাইছে রাজীব। রেফারেন্স কেস হিসেবে কিছু যদি পাওয়া যায় সেটাই দেখে নিচ্ছিল। সার্চ করতেই পরপর কিছু ঘটনা চোখের সামনে ভেসে উঠল। সেসব কেস পড়তে শুরু করলো রাজীব। 2013-তে তামিলনাড়ুর নাগেরকয়েলে উমা পিল্লাইয়ের ঘটনাটা অনেকটা এরকম। 56 বছরের এই মহিলার মৃত্যুর পরে প্রায় 10 মাস পরিজনেরা তার মৃতদেহের সঙ্গে বসবাস করেছিল। কানাডার হ্যামিল্টনে একটি বাড়ির দোতলার শোয়ার ঘরে পিটার ওয়ালস নামে এক ব্যক্তির কঙ্কাল পাওয়া যায়। জানা যায় উনি আবার বেঁচে উঠবেন এই বিশ্বাস নিয়ে স্ত্রী ও ছেলেরা 7 মাস ধরে দেহ আগলে রেখেছিল। তৃতীয় ঘটনাটা ছিল মা বেঁচে উঠবেন এই আশায় প্লাস্টিক ব্যাগে মৃতদেহ মুড়ে 10 বছর নিজের ঘরে রেখে দিয়েছিল আর্জেন্টিনার এক প্রৌঢ়। 2014 জানুয়ারিতে শেষ পর্যন্ত প্রতিবেশীরা সেই কঙ্কাল উদ্ধার করে। রাজীব এসব কেস স্টাডি করল, কিন্তু ঘটনার বর্ণনা পড়া আর তদন্ত পদ্ধতি জানা দুই কিন্তু এক নয়। তদন্ত কিভাবে হয়েছে সে কথা তো কোথাও লেখা নেই, তাও কিছুটা ধারণা পেল রাজীব। এরপর কাজ বন্ধ করে শুয়ে পড়ল সে। আজ রাতে একটু ঘুম প্রয়োজন ওর। রাজীব ঘুমিয়ে পড়লেও অন্য অফিসাররা কিন্তু কাজ থামায়নি। আর্যর মতো ধর্মপ্রাণ ব্যক্তিকে জেরা করার আগে ধর্মীয় প্রচারক জয়েস মেয়ারের বাণী শুনতে শুরু করল এক পুলিশকর্মী। টিমের একজন সদস্য অরিন্দম দেবলীনা ও আর্যদের ব্যাংক অ্যাকাউন্টের খুঁটিনাটি দেখতে থাকল। কেউ আবার দে পরিবারের কল ডিটেলসে চোখ বোলাতে শুরু করল, কারণ পরের দিনই ছিল এই তদন্তের সবচেয়ে গুরুত্বপূর্ণ অ্যাসাইনমেন্ট, আর্যবাবুর জেরা। লাল পোলো টি শার্ট ও ধূসর একটি ট্রাউজার পরে বসে আছে আর্যবাবু। মুখ থেকে বেরোচ্ছে কুটগন্ধ। দেখে মনে হয় অনেকদিন স্নান করেননি। শরীর থেকেও আসছে দুর্গন্ধ। পুলিশ কর্তারা চা খেতে দিলেন আর্যকে। গরম চা ঠান্ডা হয়ে গেলেও কাপে 2টোর বেশি চুমুক দিল না। তারপর খুব আস্তে বলল, একটাও কথা বলবো না আমি। যা বলার একমাত্র সিস্টারদের সামনেই বলবো। কোনো অপরাধী হলে এসব ক্ষেত্রে সমস্যা হয় না, 2টো পুলিশি দাবাই প্রয়োগ করলেই সব সুরসুর করে বেরিয়ে আসে। কিন্তু আর্য তো কোনো পোড় খাওয়া ক্রিমিনাল নন, কাজেই তদন্তের চেনা পদ্ধতি তার বেলায় কাজ করবে না। অগত্যা ফের খবর দেওয়া হলো মিশনারিজ অফ চ্যারিটিতে। মাদার হাউসের 3 সিস্টার ও এক ফাদার পৌঁছে গেল রবিনসন স্ট্রিটে। শেক্সপিয়ার সরণি থানার ওসি সহ 4 পুলিশকর্মী আগে থেকে হাজির ছিল সেখানে, কিন্তু তারা একটু অন্য পদ্ধতি অবলম্বন করল। পুলিশের পোশাক ছেড়ে সাধারণ পোশাক পরে নিল তারা। বেলা 11:30 নাগাদ দোতলায় একটা আলাদা ঘরে আর্যকে নিয়ে আসা হলো। ততক্ষণে তার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে। প্রথম দিকে কিছুটা উত্তেজিত হয়ে উঠেছিল, কিন্তু খানিক পরে আবার শান্ত হয়ে যায় আর্য। সিস্টারদের ও ফাদারকে হাত জোর করে প্রণাম করল। শেক্সপিয়ার সরণি থানার টিম আর্যর জন্য মোট 25টা প্রশ্ন তৈরি করে রেখেছিল। প্রায় 3 ঘন্টা ধরে চলল এই প্রশ্নোত্তর পর্ব। জেরা চলার সময় উত্তরের প্রেক্ষিতে আরও 15 থেকে 20টা নতুন প্রশ্ন উঠে এলো। একসময় কথা বলতে বলতে উপস্থিত ফাদারের দিকে তাকিয়ে আবেগপূর্ণ হয়ে উঠল আর্য। তারপর বলা শুরু করল, গড উইল সেভ মি ফাদার, ইউ সেভ মি, ব্লেস মি। তারপর কেঁদে ফেলল। এরপর খানিকটা সামলে উঠে পুলিশদের দিকে প্রশ্ন ছুড়ে দিলেন, ওই ডায়েরিগুলো আনেননি আপনারা? পুলিশ কর্তারা পাল্টা প্রশ্ন করল, কোন ডায়েরি? আর্য বলে উঠল, আমার ঘরে ওই বিভিন্ন কোনায় নানা রঙের প্যাকেট রয়েছে, সেগুলো খুললে কয়েকটা ডায়েরি পাবেন, ওখান থেকে অনেক গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যাবে। বেশ কিছুক্ষণ এরকম আলোচনা চলল। কথা বলতে বলতে অনেকটা খুলে গেল আর্য। নিজে থেকে পরিবার নিয়ে কথা বলতে শুরু করল। একটানা বলে গেল, আমরা পরিবারের সকলে খুব বেঁধে বেঁধে থাকতাম। বাবা অরিন্দম দে সেন্ট পলসে পড়তেন,
পরে ইঞ্জিনিয়ার হয়ে চাকরি করতে ইংল্যান্ডে চলে যান। ফিরে এসে অর্থনীতিতে স্নাতক আমার মাকে বিয়ে করেন। আমি দিল্লিতে জন্মালেও দিদির জন্ম হয়েছিল কলকাতায়। আমার জন্মের পরে বাবা পরিবার নিয়ে বেঙ্গালুরুতে চলে যান। ওখানে স্কুলে পড়ার পাশাপাশি লাইব্রেরি গিয়ে টেনিস খেলে আমাদের সময় কেটে যেত। খুব ডিসিপ্লিনড লাইফ ছিল আমাদের। 1987-এ রিটায়ার করে বাবা। কিন্তু পরের বছর কলকাতায় ফিরে এলেও নিজেদের বাড়িতে ঢুকতে পারিনি আমরা। গোটা বাড়িতেই ভাড়াটে বসিয়ে রেখেছিলেন কাকা। সল্টলেকের একটি বাড়িতে ভাড়া করে থাকতে হয়েছিল আমাদের। আর তখন থেকেই কাকা ও ঠাকুমাকে ঘৃণা করতে শুরু করি আমি আর দিদি। শেষ পর্যন্ত অনেক কাঠখড় পুড়িয়ে 92 সালে বাড়ির গ্রাউন্ড ফ্লোরে ঢুকতে পারি আমরা। আর ওই 95 সালে দিদি এই বাড়িতে মিউজিক স্কুল খুলতে চায়, কিন্তু কাকার আপত্তিতে তা সম্ভব হয়নি। একটু চুপ করে থাকলো আর্য। তদন্তকারী অফিসার রাজীব গোস্বামী আর একটা অন্য প্রশ্ন করল। সব শুনলাম, এবার আপনি নিজের সম্পর্কেও কিছু বলুন। আর্য সামনের টেবিলে রাখা জল ভর্তি গ্লাসটা হাতে তুলে নিল। তারপর এক চুমুকে পুরোটা শেষ করে আবার বলা শুরু করল। রাজাবাজার সায়েন্স কলেজ থেকে বিটেক পাশ করে টিসিএসে যোগ দিয়েছিলাম আমি। সেখান থেকে লন্ডন ট্রান্সফার করা হয়। 2005 সালে মা মারা যান। তখন আমি দেশেই ছিলাম না। এরপরে কলকাতায় পোস্টিং চেয়েছিলাম, পাইনি। তাই 2007 সালে চাকরি ছেড়ে কলকাতায় চলে আসি। সে বছর দিদিও নিজের চাকরি ছেড়ে দেয়। পরিবারকেই বেশি সময় দিতে চেয়েছিল দিদি। স্কুলে বা অন্য কোথাও মিউজিক ক্লাস না নিয়ে বাড়িতে সঙ্গীতের মাধ্যমে ঈশ্বর সাধনাই বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছিল ওর কাছে। রাজীববাবু প্রশ্ন করে, আপনার দিদি ঠিক কি চাকরি করতেন? আর্য উত্তর দেয়, আমরা কলকাতায় ফিরে আসার পর বিটেক পাশ করে দিদি। তারপর ওই ক্যালকাটা স্কুলে যোগ দেয়। ঠিক 5 বছরের মাথায় ব্যক্তিগত কারণ দেখিয়ে চাকরি ছেড়ে দেয় ও। এরপর আবার চাকরি নেয় ডন বস্কো পার্ক সার্কাসে। 3 বছর বাদে সেই কাজও ছেড়ে দেয় দিদি। মাঝে বাড়িতে মায়ের সঙ্গে বাচ্চাদের জন্য একটা ক্রেশ খুলেছিল। মা দিদির কাছে ওই এখানকার বাচ্চাগুলো ছিল প্রাণের চেয়েও প্রিয়। ওটা বন্ধ হয়ে যাওয়ায় কিছুদিনের মধ্যেই আমার মা মারা যান। আমি তো তখন ছিলাম না, কিন্তু মার দেহ শ্মশানে পর্যন্ত নিয়ে যায়নি বাবা। শেষ পর্যন্ত কাকা দেহ কেওড়াতলা শ্মশানে নিয়ে গিয়ে সৎকার করেন। এমনকি মায়ের শ্রাদ্ধানুষ্ঠানেও বাবা যাননি। এর আগেও আমার ঠাকুরদা কালীধর দে যখন মারা যান, তখনও বাবা সেই মৃত্যুর খবর শুনে বেঙ্গালুরু থেকে কলকাতায় আসেননি। বাবার এই অদ্ভুত আচরণকে সমর্থন করার জন্যে ঠাকুমা শান্তা দেবী ও কাকার সঙ্গে আমার প্রথমবার তিক্ততা দেখা দেয়, যার রেশ চলে দীর্ঘদিন। আমাদের পরিবারে পরপর এসব ঘটনা ঘটতে থাকে স্যার। দিদিও আবার চাকরি বাকরি ছেড়ে দিয়ে আধ্যাত্মিক সাধনায় আচমকা যুক্ত হয়ে যায়। কার কাছ থেকে অনুপ্রেরণা পেয়েছিল তা আমি সত্যিই জানি না, কিন্তু কাউকে না জানিয়েই এক গুরুর কাছে যাওয়া শুরু করে। তারপর সংস অফ গুরুজি নামে একটা গানের অ্যালবামও তৈরি করেন সে। প্রথম দিকে না মেনে নিতে পারলেও কিছুদিন পর থেকে আধ্যাত্মিক চর্চায় মেয়ের সঙ্গে যোগ দেয় অরিন্দম। ধর্মীয় গুরু জয়েস মেয়রের অনুগামী হয়ে পড়ে আর্যর দিদি দেবলীন। ধীরে ধীরে এই স্পিরিচুয়াল যোগকে কেন্দ্র করেই বাবার সঙ্গে নতুন করে দূরত্ব শুরু হয়। ভাই বোন যৌথভাবে চিরকুটের মাধ্যমে বাবাকে জানায় তারা বিয়ে করবে না। এরপর বাবাকে ডিসিপ্লিন লাইফস্টাইলে বেঁধে রাখতে চায় মেয়ে, কিন্তু অরিন্দম তাতে রাজি হয় না। একটা সময় ঈশ্বর সাধনায় দিদির সঙ্গ দেওয়া শুরু করে ভাইও। ঠিক সেই সময় অন্য সমস্যা দেখা দেয়। বাবার অতিরিক্ত মদ্যপান, কথায় কথায় পার্টি দেওয়া কিছুতেই মেনে নিতে পারছিল না দুজন। মদ্যপান করে অরিন্দমবাবু অন্যরকম ব্যবহার করত। সন্তানদের প্রায়ই বলতো, আমি তোমাদের টাকা পয়সা দিই, তেমন হলে সব বন্ধ করে দেব।
পাল্টা জবাব দিত আর্য, আমি আর দিদিও সম্পত্তির অংশীদার। তুমি কি আমাদের তা থেকেও বাদ দিতে চাও? জেনে রাখো, ঈশ্বরই আমাদের দেখবেন। তোমাকে আমাদের মোটেও পছন্দ নয়, তাই একই ছাদের নিচে আলাদা আলাদা থাকাই ভালো। আধ্যাত্মিক জগতে নিজেকে সমর্পণ করে আর্যর দিদি দেবলীনা। বাইরে বেরোনো পুরোপুরিভাবে বন্ধ করে দেন। একাকিত্ব কাটাতে বাড়িতে দুটো ল্যাব্রাডর পোষা শুরু করে সে। আদর করে তাদের নাম দেন টেরি ও রিকি। সন্তান স্নেহে দুটো কুকুরকেই প্রতিপালন করা শুরু করে। কুকুর পোষার এই সিদ্ধান্ত নিয়েও বাবার সঙ্গে মনোমালিন্য দেখা দেয় মেয়ে। পারতপক্ষে কেউ কারো মুখও দেখতেন না। খোঁজ তো নেওয়া দূরের কথা। 2014 আগস্ট মাস। আচমকা অসুস্থ হয়ে পড়ে টেরি। বহু চেষ্টাতেও তাকে বাঁচানো যায়নি। এর 6 মাস যেতে না যেতেই ফের অঘটন। এবার বিনা চিকিৎসায় মৃত্যু হয় রিকির। কিন্তু সেই শোক কাটিয়ে উঠতে পারেনি দেবলীনা। প্রিয় পোষ্যদের কিছুতেই কাছছাড়া করতে চাননি ও। ভাইকে চিরকুটের মাধ্যমেই প্রস্তাব দেন, আমি কি টেরির দেহ ঘরে রেখে দিতে পারি? আর্য সম্মতি দিলেও বেঁকে বসে অরিন্দম। মেয়ের সঙ্গে তীব্র সংঘাতে জড়িয়ে পড়ে সে। টেরির মৃত্যুর আগে পর্যন্ত দেবলীনা ও আর্যর সঙ্গে তাও অল্প যোগাযোগ রাখত অরিন্দমবাবু। কুকুর পোষা নিয়ে ঝগড়ার পর নিজেকে সন্তানদের থেকে দূরে সরিয়ে রাখে সে। এরপর বাবাকে দিদির পাশের ঘর থেকে এক প্রকার তাড়িয়ে দেয় আর্য। অরিন্দমবাবু গিয়ে ওঠে ড্রয়িং রুমের এক প্রান্তে ছোট একটা স্যাঁতস্যাঁতে ঘর। মূলত দেবলীনার আগ্রহেই নেওয়া হয় আরেকটা সিদ্ধান্ত। ফ্ল্যাটের বিভিন্ন কোণে নানান সাইজের স্পিকারে সবসময় জয়েস মেয়রের গান চালিয়ে রাখা হয়, আর এভাবেই দিন কাটতে থাকে তিনজন। এই ঘটনার প্রায় মাস 6 পর অরিন্দম আবার ছেলে মেয়েদের সঙ্গে সমস্যা মিটিয়ে ফেলার চেষ্টা করে। বিভিন্ন সময় বিশেষ দিনে ছোটখাটো উপহার পাঠালেও তাতে খুব একটা লাভ হয় না। সম্পর্ক জোড়া তো লাগেই না, উল্টে সম্পর্কে আরো তিক্ততা বাড়ে। তখন থেকেই বাড়িতে রান্না বন্ধ হয়ে যায়। যে যার ঘরে চাল ডাল স্রেফ জলে ভিজিয়ে খাওয়া শুরু করে। এরকমই একটা সময় বাবাকে চিরকুট পাঠায় আর্য। তাতে লেখা ছিল, দিদির আধ্যাত্মিক মতামত তুমি মেনে নাওনি, তাই সম্পর্কটা আজ ভাঙতে ভাঙতে এখানে দাঁড়িয়ে। তবে আর্য উপহার না নিলেও নিজের জন্মদিনে বাবার দেওয়া টাকা নিয়েছিল দেবলীনা। সেটা মন থেকে মেনে নিতে পারেনি আর্য। যদিও ওই বিষয়টা নিয়ে অদ্ভুত একটা চিরকুট লিখেছিল। তাতে লেখা ছিল, বাবা নয়, ঈশ্বরই টাকা দিয়েছিলেন দিদির জন্মদিনে। আর্য আরও বলে চলল, 2013 ডিসেম্বর থেকে দিদির খাওয়া দাওয়া অদ্ভুতভাবে পাল্টে গেছিল। প্রথম কয়েক মাস শুধু পাউরুটি খেত, পরের কিছু মাস আবার শুধু জল। তারপর তো খাওয়া দাওয়া একেবারে বন্ধই করে দেয়। ঠিক 9 মাস বাদে, অর্থাৎ 2014 সেপ্টেম্বর থেকে পুরোপুরি উপবাস করতে শুরু করে দিদি। আমি জানতে চাওয়ায় বলেছিলেন, যিশুর নির্দেশে এই কঠোর তপস্যা শুরু করেছে দিদি। আমিও মেনে নিয়েছিলাম। অতীতে পরিবারে যতবারই ক্রাইসিস আসতো, দিদিকে দেখতাম খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। এবারেও এই বাবার সঙ্গে মানসিক দূরত্ব এবং সম্পর্কের তীব্র টানাপোড়েন প্রভু যিশুই মেটাবেন বলে ভরসা ছিল আমার। শেষ পর্যন্ত ডিসেম্বর মাসের শেষ দিকে একদিন দেখতে পেলাম দিদির চোখের সামনে কেমন নিস্তেজ হয়ে গেল। কোনো মতে শুধু কথাটুকু বলতে পারছিল। শরীরে এক ফোঁটা মাংস ছিল না, কেমন একটা হাড় ঝিরঝিরে চেহারা। ওঠার ক্ষমতাও একেবারেই ছিল না ওর। 4 দিন ধরে দিদিকে খাওয়ানোর আপ্রাণ চেষ্টা করেও সফল হতে পারিনি। শেষ পর্যন্ত 29 ডিসেম্বর আমাকে ছেড়ে চলে যায় দিদি। তারপর আমি খানিকটা বেপরোয়া হয়ে গেছিলাম। পাশের ঘরে থাকা বাবাকে রাগের চোটে কিছুই জানাইনি। আমি দিদিকে প্রচণ্ড ভালোবাসতাম। তখনই সিদ্ধান্ত নিই, ওর দেহ আর দাহ করব না, আমার সঙ্গেই রাখবো, আমার কাছে, আমার পাশে। আর্যর জবানবন্দি শুনে পুলিশের মাথায় একটা প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। দিদির মৃতদেহ বাড়িতে রেখে দেওয়ার সিদ্ধান্তে কি আদেও রাজি ছিলেন অরিন্দমবাবু?
এই বিষয়ে নিশ্চিত হতে পারছিল না পুলিশ। আর্যবাবু পুলিশ কর্তাদের জানিয়েছিল যে বাবা অরিন্দমকে দেবলীনার মৃত্যুর খবর প্রায় 2.5 মাস পরে জানিয়েছিল। বেশ কয়েকবার চিরকুটের মাধ্যমে অরিন্দম নিজের মেয়ের খোঁজ নিয়েছিল, কিন্তু আর্য প্রতিবারই উত্তর দিত দিদি আশ্রমে রয়েছে। আর্য আবার বলতে শুরু করে, মার্চ মাসে নিজের ঘর ছেড়ে ড্রয়িং রুমে বেরিয়ে আসে বাবা, তারপর আমার হাতে চিরকুট ধরিয়ে দেয়। তাতে লেখা ছিল দেবলীনা কোথায়। বাবা তা জানতে না চাইলে হয়তো অজানাই থেকে যেত দিদির মৃত্যুর খবরটা। বাবাকে সেদিন প্রথম বলি, শি ইজ নো মোর। যিশুর কাছে চিরদিনের জন্য চলে গেছে 2.5 মাস আগে। সেদিন সন্ধ্যাতে মৃতদেহের খোঁজ পায় বাবা, জানতে পারে সেটা আমার ঘরেই রাখা আছে। তবুও আমার জেদের কাছে হার মানতে হয় তাকে। শুধু তাই নয়, দিদির মৃত্যুর বিষয়টা কাকা বা নিরাপত্তা রক্ষীদের ঘুণাক্ষরে টের পেতে দেব না বলে ঠিক করি আমরা দুজন। বেডরুমে মেঝেতে আলাদা বিছানা করে দিদির দেহ শুইয়ে রেখেছিলাম। প্রতিদিন রাতে ওর আত্মার সঙ্গে বসে খাওয়া দাওয়াও করতাম। পুলিশ কর্মীরা জিজ্ঞেস করে, বাড়িতে দিদির মৃতদেহ, 2টো কুকুরের দেহ পচে অসহ্য গন্ধে সমস্যা হতো না আপনাদের? তার উত্তরে আর্য বলে, ওই গন্ধে আমার কোনো সমস্যাই হয়নি। মাঝে মধ্যে জানলা খুলে রোদ ঢুকতে দিতাম। কোনো সময় অনলাইনে রুম ফ্রেশনার কিনে এনে স্প্রে করেও দিতাম। ঘরের নগদ টাকা শেষ হয়ে যায় একসময়। আর্যর কাছে শেষে পড়েছিল মোট 200 টাকা। তবু মাছি পোকার আতুর ঘরে দিদির বিছানা ছেড়ে 1 ফোঁটাও বেরোয়নি আর্য। আর শুধু তাই নয়, দিদির আত্মা ঘরে আসে এই বিশ্বাস থেকে ড্রাই ফ্রুট, পিৎজা, কেক সহ অন্যান্য অনেক খাবার নিয়ে আসতো অনলাইনে। এবার পুলিশ জিজ্ঞেস করে, আপনার বাবা মারা গেলেন কেমন করে? সোজা সাপটা বলুন তো। আর্য উত্তর দেয়, যারা দিনরাত টুকটাক করেছে, আমাদের ক্ষতি করতে বান মেরেছে, তাদের সঙ্গে কথা বলাই ভুল। আমরা বিদেশ থেকে ফেরার পর সকলের সঙ্গে সদ্ভাব স্থাপনের জন্য অনেক চেষ্টা করেছিলাম, কেউ সাড়া দেয়নি। এক ঘরে করে দেওয়া হয়েছিল আমাদের। ঠাকুমার বানে মায়ের মৃত্যু পর্যন্ত হয়েছিল। She was a witch. She destroyed our family. যাদের জন্য আমাদের বাড়ি ছাড়তে হয়েছিল, তাদের সঙ্গে আবার সম্পর্ক স্থাপন করে বাবা। তাদের সঙ্গে পরিকল্পনা করে বাড়ি জমি বিক্রির চেষ্টাও করে। আমি আর দিদি প্রতিবাদ করায় তা ভেস্তে যায়। তাতেই ভেঙে পড়েছিলেন বাবা। এই পর্যন্ত কথা বলে থেমে যায় আর্য। তারপর পুলিশ কর্মীদের দিকে তাকিয়ে প্রশ্ন করে, আচ্ছা, আমাকে একটা জিনিস বলবেন, বাবা কোনো সুইসাইড নোট রেখে গেছেন? আমার মনে হচ্ছে হতাশ হয়ে আত্মহত্যা করেছেন তিনি। আমি অবশ্য বাবাকে ক্ষমা করে দিয়েছি। তখনও 2টো দেহের ময়না তদন্তের রিপোর্ট আসেনি। আর্যদেরকে চোখে চোখে রাখার জন্যে পাভলভ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নিলেন পুলিশ কর্তারা। কথা বলার সময় বোঝা গিয়েছিল তিনি মানসিকভাবে অসুস্থ, চিকিৎসা প্রয়োজন। পুলিশের গাড়িতে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে ঘুম মেরে গেল আর্য। নিজের মনেই বিড়বিড় করতে থাকলো সারা রাস্তা, মাথা ঝাঁকাচ্ছিল প্রবলভাবে। তখন প্রায় সন্ধে, কালো মেঘে ঢেকে গেছে আকাশ। কিছুক্ষণের মধ্যেই হয়তো বৃষ্টি পড়বে। গাড়ির ভেতরের জানলা দিয়ে কালো মেঘের দিকে ফ্যাল ফ্যাল করে চেয়েছিল আর্য। তারপর বলতে শুরু করলো, দিদির পিএফ অ্যাকাউন্টে এখনো লক্ষ লক্ষ টাকা রয়েছে। আমি কেমন করে পাবো? কি হবে আমাদের সব টাকার? বাবার সুইসাইড নোটটা কেন আমায় দেওয়া হচ্ছে না? সবকিছুই শুনছিল পুলিশ কর্মীরা। বলা যায় না, নিজের দুর্বল মুহূর্তে যদি অজানা কোনো তথ্য আচমকা মুখে এনে ফেলে আর্য, সেই আশাতেই মন দিয়ে শুনছিলেন সকলে। এরই মধ্যে পুলিশের গাড়ি পৌঁছে গেল হাসপাতালের গেটে। পুরুষ ওয়ার্ডে ঢোকানোর সময় আর্য একদম স্বাভাবিকভাবে জানতে চাইল, কোথায় আনা হয়েছে আমাকে? ডাক্তার ও সিস্টাররা এগিয়ে এলে সে আবার প্রশ্ন করে, আমি তো অসুস্থ নই,
তাহলে পাগলদের এখানে কেন আনা হলো? ডাক্তাররা কাউন্সেলিং শুরু করলো। আর্যকে বোঝানো হলো তার কাউন্সেলিং প্রয়োজন, তাই তাকে এখানে আনা হয়েছে। তারপর কিছুটা শান্ত হলো আর্য। লাল টি শার্ট আর ট্রাউজার ছেড়ে হাসপাতালের ইউনিফর্ম পরে নিল সে। তারপর ইউনিফর্মটা দেখতে শুরু করলো। বসার টুল, শোয়ার খাট, জলের বোতল, খাওয়ার টেবিল সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখতে শুরু করলো। আচমকা আবার প্রশ্ন করলো, আমি এখানে কেন, পাগলদের সঙ্গে কেন? তারপর আবার চুপ। টুলের উপর বসে পড়ল আর্য। সন্ধে 7টা নাগাদ রাতের খাবার এলো। হাতে করে সেই প্লেট নিয়ে এলেও খাবার মুখে তুলল না আর্য। রাত বাড়তে সমস্ত ওয়ার্ডের আলো নিভে গেল। তারপরেও বিছানায় শুতে গেল না আর্য। ঠাঁই বসে থাকলো টুলে। এভাবেই গোটা রাত কেটে গেল। সকালে অবশ্য কিছুটা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিল আর্য। জলখাবারে বিস্কুট, কলা, ডিম সবই হাত পেতে নিল। তবে কর্তব্যরত সিস্টার খাবার খেতে বললে জানিয়ে দিল, দিদিকে না দিয়ে কিচ্ছু খাবো না আমি। সিস্টার বুঝল এই পরিস্থিতিতে তার সাহায্য প্রয়োজন। বিরোধিতা করলে ফল ভালো নাও হতে পারে। আর্য দিদির জন্য দুটো বিস্কুট সরিয়ে রেখে নিজেও ধীরে ধীরে খেতে শুরু করেন। দুপুরে প্রার্থনায় বসে প্রভু যিশুর কাছে মুক্তির জন্য আবেদন করতে শোনা গেল। দুপুর থেকে বিকেল গড়িয়ে গেল। একবারও মৃত বাবার কথা মুখে আনেনি আর্য। শুধু দিদি দিদি করে বিড়বিড় করে চলেছে। পরের দিন অবশ্য হাবভাব একেবারেই পাল্টে যায়। আর 5 জনের মতো স্বাভাবিক ব্যবহার করতে থাকে আর্য। একসময় গাইতে শুরু করে, ধন ধান্যে পুষ্প ভরা। আবার কখনো গেয়ে ওঠে, আগুনের পরশমণি। এমনকি সময় কাটানোর জন্য লুডো খেলার ইচ্ছা প্রকাশও করে। এখনো পর্যন্ত সবকিছু ঠিকঠাকই চলছিল। সব ওলট পালট হয়ে যায় খবরের কাগজে চোখ পড়তে। পায়চারি করার সময় জানলার পাশে রাখা খবরের কাগজে নজর আটকে যায় আর্যর। গত 2 দিন কাগজে চোখ বোলানো হয়নি তার। কিছুটা কৌতূহলেই তা হাতে তুলে নেয় আর্য। নিমেষেই মুখের চেহারা বদলে যায় তার। হঠাৎ করেই চেঁচিয়ে ওঠে আর্য। কাগজের প্রথম পাতা পড়েই হুঙ্কার দিতে শুরু করে। তারপর ছুঁড়ে ফেলে দেয় সেই কাগজ। খবরের কাগজের হেডিং ছিল, মানসিক হাসপাতালে আর্য। এরপরেই আর্য নিজের ঘরে ঢুকে যায়। অথচ কিছুক্ষণ আগে পর্যন্ত অন্যরকম পরিস্থিতি ছিল। গীতাঞ্জলি চেয়েছিল আর্য, স্বাস্থ্যকর্মীরা তাকে সেটা এনেও দেয়। বই হাতে নিয়ে নিজের মনে গুনগুন করে গাইতে শুরু করেছিল আর্য। মাঝে মাঝেই দিদির কথা বলছিল, কাগজ পেন্সিলও দেওয়া হয়েছিল তাকে। কিন্তু সেসব একবারের জন্য ব্যবহার করেন। ঘটনা অবশ্য আরও নাটকীয় মোড় নেয় আরও একদিন পর। সকাল তখন 9:30। মেল ওয়ার্ডের মেন গেটের সামনে বসেছিল একাধিক সাংবাদিক, চিত্র সাংবাদিক। সেখানেই একটা আলাদা ঘরে চিকিৎসাধীন ছিল আর্য। সেই গেটের ফাঁক দিয়ে দেখা গেল হাসপাতালের কাপড় পরা একজনকে। রীতিমতো হাঁকডাক করছে সে। প্রথমে হকচকিয়ে গেলেও রিপোর্টারদের বুঝতে দেরি হলো না এই আর্য, যার দেখা পেতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে তারা। রিপোর্টারদের সামনে আর্য বলতে শুরু করলো, আমাকে ইচ্ছের বিরুদ্ধে বেআইনিভাবে আটকে রাখা হয়েছে। আমি কোনো অপরাধ করিনি। আমার অপরাধ সম্পর্কে কোনো কাগজও এখনো পর্যন্ত দেখাতে পারেনি কর্তৃপক্ষ। দেশের একজন স্বাধীন নাগরিক হিসেবে বলতে চাই, আমাকে মাদার হাউসে রাখা হোক। আমার নামে প্রচুর সম্পত্তি রয়েছে, সেগুলো দান করতে চাই। সাংবাদিকরাও প্রশ্ন করতে শুরু করে, আর্যবাবু, আপনার বাবা কবে দিদির মৃত্যুর খবর জানতে পারেন? জবাব আসে, 10ই মার্চ নাগাদ বাবা জানতে পারেন। দিদির মৃত্যু কিভাবে হলো? উনি খুবই ধার্মিক ছিলেন। উপোস করতে করতে মারা যান। কিন্তু শরীর খারাপ হতে দেখেও কেন বাধা দেননি? আসলে উনি নিয়মিত টানা উপোস করতেন। ওর ধর্ম এটা, তাই বাধা দিইনি। তবে আমার খুব কষ্ট হয়েছিল জানেন। খানিক কথাবার্তার মধ্যেই আচমকা আর্য বলে উঠল, এই রকম টুকরো টুকরো প্রশ্ন না করে আসুন টেবিলে মুখোমুখি বসে সমস্ত কাহিনী বলি। এইভাবে পুরো গল্পটা জানতে পারবেন না তো আপনারা। টেলিভিশনের পর্দা জুড়ে ততক্ষণে শুরু হয়ে গেছে ব্রেকিং নিউজের দাপ।
হেডিং জোর করে আটকে রাখা হয়েছে বলে অভিযোগ আর্য। আর তাতেই টনক নড়ে হাসপাতালের কর্তৃপক্ষ। হাসপাতালের কর্মীরা হাজির হয়ে যায় গেটের কাছে। হাত ধরে আর্যকে ভেতরে নিয়ে যাওয়ার চেষ্টা করলো তারা বলল, চলুন, ওষুধ খাবার সময় হয়ে গেছে তো আপনার। কিন্তু কর্মীদের থামিয়ে দিয়ে তিনি বলতে শুরু করলেন, আমি ওষুধ খাবো না, আমার কোনো অসুখ হয়নি, আমি আপনাদের পছন্দ করি না, তাই কথা বলতে চাই না, ওদের পছন্দ হয়েছে তাই কথা বলব। হাসপাতাল কর্মীদের প্রায় ঘোল খাইয়ে দিল আর্য। মিডিয়ার সামনে তাদের ঠিক কি করা উচিত বুঝে উঠতে পারল না হাসপাতাল কর্মীরা। বাইরে থেকে গোটা ব্যাপারটা দেখলে একবারের জন্যও মনে হবে না আর্যর কথায় কোনো অসঙ্গতি রয়েছে। সত্যি তো, পুলিশ তার বিরুদ্ধে কোনো প্রমাণ পায়নি। অকারণে তো কাউকে আটকে রাখা যায় না। সেভাবে বলতে গেলে আর্য ভুল বলছে তাও নয়, কিন্তু ঘটনা প্রবাহ যেভাবে এগোচ্ছে তাতে বলাই যায় এই বিষয়টা বেশ গোলমেলে। আর্যর মস্তিষ্কে সমস্যা অবশ্যই রয়েছে, কিন্তু এভাবে হাসপাতালের ওয়ার্ড থেকে বেরিয়ে এসে প্রেস কনফারেন্স করবে আর্য, এমনটা পুলিশ, হাসপাতাল কর্তৃপক্ষ, এমনকি মিডিয়াও ভাবেনি। কিছু ঘটনার তো কোনো যুক্তি ব্যাখ্যা থাকে না, এটাও তেমন। একদিকে হাসপাতালে এসব নাটকীয় ঘটনা চলছে, ঠিক সেদিন দুপুরেই তদন্তকারীদের হাতে চলে আসে বাবা ও মেয়ের ময়নাতদন্তের রিপোর্ট, যেখানে স্পষ্ট উল্লেখ রয়েছে অরিন্দম দে গায়ে আগুন দিয়েই আত্মহত্যা করেছে। তার মৃত্যুতে অন্য কোনো অ্যাবনর্মালিটি নেই। ময়নাতদন্ত আর ঘটনাস্থল থেকে প্রাথমিকভাবে যা পাওয়া গেছিল সবকিছু খতিয়ে দেখার পর একে আত্মহত্যা বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অরিন্দমবাবুর শরীর অনেক দিন ধরেই খারাপ ছিল। তার লিভার সিরোসিস ও টিবি ছিল। আগেই বলা হয়েছে দীর্ঘদিন ধরে মদ্যপান করত অরিন্দম, সঙ্গে তেমন কিছু খাওয়া দাওয়াও করত না। স্বাভাবিকভাবেই বহুদিন ধরে লিভারের উপর চাপ পড়ছিল। আত্মহত্যা না করলেও হয়তো স্বাভাবিকভাবেই অরিন্দম কিছুদিনের মধ্যেই মারা যেতেন। আর দেবলীনার মৃত্যু হয়েছে অনাহার, অপুষ্টিতে। দীর্ঘদিন ধরে তার খাবারের যে লিস্ট ছিল তাতে মৃত্যু অবধারিতই বলা যায়। দুটো মৃত্যুতেই কোনো ফাউল প্লে নেই। পুলিশ কর্তারা মাথায় মোটামুটি একটা ছক এঁকে ফেলেছিল। সেরকম ধারণা করেই তারা তদন্ত নিয়ে এগোচ্ছিল, যাকে বলে একটা মোটিভ ঠিক করে নিয়ে তার পক্ষে প্রমাণ জোগাড়ের চেষ্টা করছিল পুলিশ আধিকারিকরা। কিন্তু পোস্টমর্টম রিপোর্ট এসব কিছু ধূলিসাৎ করে দেয়। এতদিন পর্যন্ত তদন্তকারীদের তাও একটা ক্ষীণ ধারণা ছিল হয়তো সম্পত্তি একা ভোগ করার জন্যই আর্য প্রথমে দিদি, তারপর বাবাকে খুন করেছে। গোয়েন্দাদের ভাষায় যে উদ্দেশ্যকে মার্ডার অফ গেইন বলে, কিন্তু পোস্টমর্টম রিপোর্ট সেই অনুমানকে ভুল প্রমাণ করে। পুলিশ কর্তাদের মাথা থেকে আস্তে আস্তে সরে গেল পারিবারিক বিবাদ এবং নানান জটিল হিসেব নিকেশ। খুনি যখন হয়নি, খুনির ধরার কোনো প্রশ্ন ওঠে না। ক্রিমিনাল হান্টিংও বন্ধ হলো। যদিও ঘটনা প্রথম থেকে শুনলে সকলের কিন্তু অলৌকিক কিংবা অবাস্তব মনে হতে পারে, কিন্তু এসব প্রচণ্ড বাস্তব। কিন্তু আবার বাস্তব হলেও এই সব কিছুই সত্যি, এসব মানতে একটু সমস্যা হয় প্রত্যেকেরই। কঙ্কালের সঙ্গে দিনের পর দিন বাস করা, এটা তো একটা ভয়াবহ বিষয়। পচা গন্ধ কিংবা অন্য কেউ জানতে পারবে এসব তো অনেক পরের কথা। কঙ্কাল নিয়ে বাড়িতে থাকতেই তো যে কারোর অসম্ভব ভয় করবে। সেই ভয় করাটাই স্বাভাবিক। আর্য কিন্তু ভয় পায়নি। এমনকি তার বাবা এ নিয়ে প্রাথমিক আপত্তি করলেও সেও ভয় পাননি। এই বিষয়টাই তো বিচিত্র। এরকম অনেক প্রশ্নেরই উত্তর মেলেনি এই ঘটনা। এবার একটু আর্যবাবুর কি হলো সেটা জানা যায়। প্রায় 3 মাস হাসপাতালে চিকিৎসা চলল আর্যর। প্রথম দিকে মানিয়ে নিতে একটু অসুবিধা হয়েছিল, পরের দিকে বেঁচে থাকার প্রবল ইচ্ছাশক্তির জোরে স্বাভাবিক জীবনে ফিরে এলো আর্য। কিন্তু এবারে আর রবিনসন স্ট্রিট নয়, ওই বাড়িকে পিছনে ফেলে এগিয়ে যেতে চাইল আর্য। তাই নিজেই বললেন ওখানে আর ফিরব না, বরং অনুরোধ করল তাকে যেন মাদার হাউসে রাখা হয়। মাসখানেক সেখানে কাটানোর পরে আর্যকে সরিয়ে নিয়ে যাওয়া হলো খড়দার মাদার হাউসের অন্য একটা শাখায়। দীর্ঘদিন ধরে কাউন্সেলিং হওয়ায় অনেকটাই স্বাভাবিক জীবনে ফিরে এসেছিল আর্য। স্বাভাবিক বলতে আর 5 জনের মতো নয়, তবে দিনযাপন ছিল গতানুগতিক। স্বাভাবিক খাওয়া দাওয়া,
আধ্যাত্মিক পড়াশুনো করা, প্রার্থনা করা, এইসব নিয়েই দিন কাটছিল স্বাভাবিকভাবে। কেমন যেন অদ্ভুত শান্ত হয়ে গেছিল আর্য। অতীত নিয়ে কখনোই কথা বলতো না সে, প্রায় ভুলে গেছিল দুঃস্বপ্নের সেই অন্ধকার অধ্যায়। বাবার অসম্পূর্ণ কাজটাই শেষ করলো আর্য। অরিন্দম বাড়ি বিক্রির চেষ্টা করেছিল। সেই সময় আর্য আর তার দিদি প্রতিবাদ করে। তবে এই মুহূর্তে আর্যর তার ওই রবিনসন স্ট্রিটের বাড়ির প্রতি কোনো মোহ নেই। সে নিজেই বাড়ি বিক্রির জন্যে মত দেয়। সেই বাড়ি, সেই বাড়িতে হওয়া ঘটনা, কোনো কিছুই যেন মনে রাখতে চায় না সে। আর্য ও বাকি অংশীদারদের মত নিয়ে বিক্রি করে দেওয়া হলো রবিনসন স্ট্রিটের সেই কুখ্যাত বাড়ি। প্রমোটারদের সঙ্গে কথা হয়, কাকার পরিবারের সঙ্গে ভাগাভাগি করে নেওয়া হলো বিক্রির টাকা। খর্দায় থাকার সময় ফাদার রডনির সঙ্গে একটা সখ্যতা তৈরি হয়েছিল আর্য। মাদার হাউসে তেমন সমস্যা ছিল না, তবু একটু প্রাইভেসির অভাব অনুভব করছিল আর্য। সেই কথা ফাদারকে জানায় আর্য। ফাদার দরদ দিয়ে সে সমস্যা বোঝে এবং অন্য ব্যবস্থা করার চেষ্টা করে। ফাদার খিদিরপুরে একটি ফ্ল্যাটের ব্যবস্থা করে দিল। রবিনসন স্ট্রিটের বাড়ি বিক্রির টাকাতেই কেনা হলো সেই নতুন ফ্ল্যাট। সর্বক্ষণের দেখাশুনো করার জন্য আর্যর সঙ্গে রাখা হলো বছর ৪৫-এর এক পরিচারককেও। নিজের মতো দিন যাপন করতে থাকলো আর্য। তার শুধু মনে হতো তার অনেক কথা বলা হলো না। আর্যর সম্পর্কে এত চর্চা হলো, কিন্তু তাকে কেউ চিনতে পারল না। তাই আত্মজীবনী লেখার কথা ভাবল আর্য এবং লিখতে শুরু করল। নাম দিল ফ্রম দ্য ডার্কনেস টু লাইট। ১৫০ পাতার বই, তাতে ১৫টি অধ্যায়। প্রথম চ্যাপ্টারটাই লেট মি টেক ইউ থ্রু দ্য জার্নি অফ মাই লাইফ। এই বইয়ের ১০ নম্বর চ্যাপ্টারের শিরোনাম দ্য ব্রেক উইথ মাই ফাদার, যেখানে আর্য লিখেছে বাবা দিদির সঙ্গে আচমকা কথা বলা বন্ধ করে দিয়েছিলেন। তারপরেই দিদি গুরুর শরণাপন্ন হয়ে উপোস শুরু করে। দুর্বল হতে হতে তার মৃত্যু হয়। এরপর আমি ভয় পেয়ে গিয়েছিলাম। ডাল ও সেদ্ধ চালের ভাত খেতাম। বাইরে বেরোনোর সাহস করতাম না, দরজাও খুলতাম না। তবে দিদিকে আমি হারাতে চাইনি। আমার বিশ্বাস ছিল দিদির পুনর্জন্ম হবে। দিন রাত সেজন্য প্রার্থনা করতাম। আর্য আশপাশ নিয়ে খুব একটা মাথা ঘামাতো না, তাই বলে তাকে নিয়ে চর্চা হতো না তা নয়। নতুন ফ্ল্যাটের আশেপাশেও কৌতূহল তৈরি হয়েছিল আর্যকে নিয়ে। কেউ কেউ ভয়ও পেয়েছিল, কিন্তু কারোর সঙ্গে কোনো রকম সমস্যা হয়নি আর্য। আর্য নিজের মতোই থাকত। কারো সামনাসামনি হলে মুখ নিচু করে ফেলত। মাঝে মধ্যেই গাড়ি করে বেরোতো, সঙ্গে থাকতো পরিচারক। প্রতিদিন আবাসন চত্বরে মর্নিং ওয়াক করলেও কারোর সঙ্গে কোনো কথাবার্তাই বলতো না আর্য। কেউ কিছু জিজ্ঞেস করলে হ্যাঁ বা নাই উত্তর দিত। কেমন নিজের মধ্যে খুঁটিয়ে থাকতে পছন্দ করত আর্য। স্বাভাবিক জীবনযাপন শুরু করলেও স্বাভাবিক মেলামেশা সে কোনোদিনই করতে পারেনি। এভাবেই চলতে থাকলো আর্যর দিন। আর্যর জীবনযাপন স্বাভাবিক হয়ে গেছে, কিন্তু কিছু প্রশ্ন জিজ্ঞাসা চিহ্ন রেখেই গেল। সেগুলোর দিকেও একবার আলো ফেলা যাক। এক এক করে আমরা সাজিয়ে দেখি ঘটনাগুলো। রবিনসন স্ট্রিট কাণ্ডে ঘটনার ঘন ঘটায় কোনো ক্রিমিনাল মাইন্ডের ছাপ পাওয়া যায়নি ঠিকই, কিন্তু পুলিশ কর্তারা খতিয়ে দেখেছিল এই ঘটনায় অন্য কোনো অপরাধ আছে কিনা। বিশেষজ্ঞরা মত দেন দিদির ব্যক্তিত্বই অবচেতনে আর্যকে প্রভাবিত করেছিল। সে মানসিক রোগী হয়ে উঠেছিল, তাই সে যা সব করেছিল অস্বাভাবিক কিছুই নয়। কিন্তু সত্যি কি তাই? দীর্ঘ একাকিত্ব নাকি কোনো ধর্মীয় ভাবনা? কি ছিল এই পরিবারের এমন মানসিকতার পেছনে? তা বুঝতে মনোরোগ বিশেষজ্ঞদেরও পরামর্শ নেয় লালবাজারের হোমিসাইড বিভাগের অফিসাররা। এর পেছনে ডিগ্রেসিভ সাইকোসিস কাজ করে থাকতে পারে বলেও জানতে পারা যায়। তদন্তের একটা পর্যায়ে গোয়েন্দাদের মনে প্রশ্ন দেখা দেয়, কঙ্কাল হয়ে যাওয়া ৩-৩টে মৃতদেহ নিয়ে কি ডাইনি চর্চায় মত্ত ছিল আর্য? দেবলিনার আলমারি থেকে হাত পা মুন্ডু কাটা পুতুল উদ্ধারের পর থেকেই এই প্রশ্ন আরও জোরালো হয়েছে।
এর উত্তর আর্যকে কাউন্সেলিং করে জানা যায়। প্রেত চর্চা, তন্ত্র সাধনা, ডাইনি বিদ্যা ইত্যাদি বিষয়ে বিশেষ আগ্রহ এবং গভীর অনুরাগ ছিল আর্য। শুধু নিছক আগ্রহী নয়, এসব সে রীতিমতো হাতে কলমে চর্চাও করত। পুলিশের উদ্ধার করা অঙ্গবিচ্ছিন্ন পুতুলগুলো সেই ধারণা ঠিক বলে প্রমাণ করে দিচ্ছে। আর্যর বাড়ি থেকেও এমন কিছু ছোট পুতুল উদ্ধার করা হয়েছিল যাদের কারো হাত, কারো পা ছিঁড়ে নেওয়া হয়েছিল। এর থেকে অনুমান করা যায় কাউকে একটা কষ্ট দেবার পরিকল্পনা ছিল তার। কিন্তু কে সে? সেই প্রশ্নের উত্তর অবশ্য আজও মেলেনি। এসবের পাশাপাশি আরও একটা বিষয় নিয়ে গবেষণা করতে হয় তদন্তকারীকে। আর্যর ঘর থেকে তার দিদির দেহ উদ্ধার করার সময় মুখে রুমাল চাপা দিয়েও বিকট গন্ধে অসুস্থ হয়ে পড়েছিল পুলিশ কর্মী। সাধারণ যুক্তি বলে ঘরের কোণে সামান্য ইঁদুর মরলেই পচা গন্ধে টেকা দায় হয়ে যায়। সেখানে দিদি আর 2 পোষ্যের মৃতদেহ নিয়ে আর্য কি করে মাসের পর মাস কাটিয়ে দিয়েছিল? এই প্রশ্নের উত্তরে উঠে আসে আর্যর মানসিক স্বাস্থ্য এবং তার দিদির মৃত্যুর ধরন সম্পর্কে নানা সম্ভাবনার কথাও। চিকিৎসকরা পুলিশ কর্তাদের জানান, সাধারণভাবে কোনো মৃতদেহের সঙ্গে দিন যাপন করা প্রায় অসম্ভব। পচন ধরার সময় যে 7-8টি বিষাক্ত গ্যাস উৎপন্ন হয় সব দেহে, সেই সব গ্যাস একদিকে যেমন নাকে শোয়া মুশকিল, তেমনই আবার তার শরীরের পক্ষেও ক্ষতিকর। অথচ বাস্তবে দেখা গেছে প্রিয় দিদি আর 2 ল্যাবরেটরের দেহ আঁকড়েই দিনের পর দিন কাটিয়ে দিয়েছে আর্য। এখানেই বিশেষজ্ঞদের মনে আসে পাল্টা প্রশ্ন, দিদির মৃতদেহে কি তাহলে পচন ধরেই, নাকি সাধারণ পচন ধরার সঙ্গে তার কোনো ফারাক ছিল? স্বাভাবিক পচন প্রক্রিয়া এড়িয়ে গিয়ে কৃত্রিমভাবে দেবলীনার দেহকে কঙ্কাল বানানো হয়েছে কি, নাকি সবকিছুই হয়েছে বাঁধা গতে? অথচ তাতে ভ্রুক্ষেপই ছিল না আর্যবাবু। বিজ্ঞান এক্ষেত্রে কি বলছে? ফরেন্সিক মেডিসিন বিশেষজ্ঞরা মতামত দেন, প্রাণীদেহে প্রাণ না থাকলে ক্লস্ট্রিডিয়াম ওয়েলসাই নামে এক ধরনের ব্যাকটেরিয়া থাবা বসায় দেহকোষে। এই জীবাণুই দায়ী পচনের জন্য। ব্যাকটেরিয়াটি কুড়ে কুড়ে গ্রাস করে মরদেহের অসংখ্য কোষকে, আর তার জেরে তৈরি হয় মিথেন, হাইড্রোজেন সালফাইড, নাইট্রাস অক্সাইড, নাইট্রোজেন অক্সাইড, নাইট্রোজেন ডাই অক্সাইড এবং কার্বন মনোক্সাইড। আর্যবাবুর যে ধরনের স্কিজোফ্রেনিয়া, তাতে নির্ঘাত জড়িয়ে গেছিল সিভিয়ার ডিসোসিয়েটিভ স্টেট। এর জেরে প্রচুর অ্যাড্রেনালিন ক্ষরণ হয়। এই অ্যাড্রেনালিন একদিকে তাকে যেমন দুর্গন্ধ সইতে সাহায্য করেছে, তেমনই সামলেছে এই ধরনের বিষাক্ত গ্যাসের প্রভাব থেকে। এমন মানসিক অবস্থায় মস্তিষ্কে গন্ধবিভ্রম বা অ্যালফ্যাক্টরি হ্যালুসিনেশন তৈরি হওয়া একেবারেই বিচিত্র নয়। আর এখানেই শেষ নয়। 2 নম্বর রবিনসন স্ট্রিটের বাড়ি থেকে অরিন্দমবাবু ও দেবলীনার লেখা যেসব চিরকুট উদ্ধার করা হয়, সেগুলো আদতে তাঁদেরই লেখা, নাকি স্প্লিট পার্সোনালিটির শিকার আর্য? সে সম্পর্কে নিশ্চিত হতেই লেখাগুলি সিআইডির কোয়েশ্চেনিয়ার ডকুমেন্ট বিভাগের হ্যান্ডরাইটিং এক্সপার্টদের কাছেও পরীক্ষার জন্য পাঠানো হয়। ফরেন্সিক বিশেষজ্ঞরা সব ডায়েরি এবং চিরকুট খতিয়ে দেখে তাদের মতামত জানান। সেখানে বলা হয়, আঙুলের ছাপের মতো প্রতিটি মানুষের হাতের লেখায় ইউনিকলি ডিফারেন্ট। ইচ্ছাকৃতভাবে কিংবা মনোবিকারের জেরে কারো হাতের লেখা সম্পূর্ণ বদলে গেলেও গ্রাফোলজি বা হস্তলিপি বিদ্যায় তা ধরা পড়ে যায়। বর্ণ ও শব্দের আকার, আকৃতি, গঠন, চেহারা, 2 শব্দের মধ্যে ফাঁক এবং কাগজে লেখনির চাপ, এইসব পর্যবেক্ষণ ও বিশ্লেষণ করে গ্রাফোলজিস্টরা বুঝতে পারে 2টি লেখা একই ব্যক্তির নাকি আলাদা। দে পরিবারের 3 জনের ক্ষেত্রে অবশ্য এই পরীক্ষায় উঠে আসে ডায়েরির এবং চিরকুট তারা নিজেরাই লিখতেন। তদন্তে আর্যর ঘর থেকে এক জ্যোতিষীর চিঠিও উদ্ধার করেছিল অফিসাররা। তাতে অরিন্দমবাবু ওই জ্যোতিষীর কাছে জানতে চেয়েছিলেন মা ভাইয়ের সঙ্গে তার সম্পর্ক কবে ভালো হবে। জ্যোতিষী কি জবাব দিয়েছিলেন, সেই চিঠি শেষ পর্যন্ত আর খুঁজে পাওয়া যায়নি। তার আগেই দি এন্ড হয়ে গিয়েছিল রবিনসন স্ট্রিটের এপিসোড। তবে শেষ এখানেও বাকি ছিল, এই গল্পের ট্র্যাজিক এন্ডিং। অনেকক্ষণ আর্যবাবুর কথা বলিনি, তাই না? চলুন দেখি আর্যবাবু কি করছে। রোজকার মতো সেদিনও সকাল 9টায় আর্যবাবুর ফ্ল্যাটে গেল তার পরিচারক।
আগের রাত থেকেই পেটে সমস্যা দেখা দিচ্ছিল আর্যবাবুর, তাই নুন চিনি জল করে খাওয়ানো হচ্ছিল তাকে। তারপর পরিচারককে একটা কাজে যাদবপুর যেতে বলে আর্য। সকাল 11:30টায় ফিরে এসে সে দেখতে পায় ঘরের মূল দরজা ভেজানো, বাথরুম ভেতর থেকে বন্ধ। পরিচারক ডাকাডাকি করল, কিন্তু সাড়া মিলল না। সঙ্গে সঙ্গে পরিচারক ফোন করল ফাদার রডনিকে। বেলা 12টা নাগাদ ফাদারের ফোন পেয়ে ফ্ল্যাটে হাজির হয় বিরাট পুলিশ বাহিনী। দরজা ভেঙে দেখে বাথরুমের ভেতরে উপুর হয়ে পড়ে আছে আর্য। কোনো সাড়া শব্দ নেই। সবুজ টি শার্ট আর একটা ছাই রঙের বারমুডা পরে আছে সে। মাথা একদিকে হেলা, শরীরের উপরের অংশের চামড়া ঝলসানো। বোঝা যাচ্ছে গায়ে আগুন দেওয়া হয়েছে। পাশেই পড়ে আছে পেট্রোলের বোতল, দেশলাই। ঘর অগোছালো, খাটের ওপর দুটো ল্যাপটপ। সারা ঘরে মাদার টেরিজার ছবি ও প্রচুর বই, তবে কোনো সুইসাইড নোট নেই। ঘটনাস্থলে হাজির পুলিশ কর্তা প্রথম ফোন করলো কাটাপুকুর মর্গে। পরের ফোনটা বেজে উঠল লালবাজারের কন্ট্রোল রুমে। আধ ঘন্টার মধ্যে বদলে গেল টিভি চ্যানেলের ব্রেকিং নিউজের বিষয়। আবার হেডলাইন, বাবার মতোই একই কায়দায় অস্বাভাবিক মৃত্যু রবিনসন স্ট্রিট কাণ্ডের একমাত্র জীবিত সদস্যের। সময় আর অপরাধ কখনো থেমে থাকে না, এ যেন তারই পুনরাবৃত্তি। কেমন করে মৃত্যু হলো আর্যদের? আত্মহত্যা করলেন সে নাকি খুন? এমন বহু প্রশ্ন অসমাপ্ত রেখে গেল এই মৃত্যু। চিরকালের জন্য চলে গেলেন আর্যদেব।